ডায়েট ফলো করার আগে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? তুমি আমার দুটো জুস সম্পর্কে বলো। একটা হচ্ছে বিটরুট জুস, অ্যানাদার ইজ লাউয়ের রস খাচ্ছে এখন অনেকেই। ওজন কমানোর ক্ষেত্রে অনেকগুলো কমন ভুল ধারণা আছে, সেগুলো কি কি তোমার চোখে সবচেয়ে বেশি পড়ে? ডায়েটিশিয়ান মানেই লোকে ভেবে নেয় সে শুধুমাত্র ওজনই কম, এটা সব থেকে বড় ভুল ধারণা। গুড ফ্যাট কি কি? ঘি হচ্ছে গুড ফ্যাট। সব ডায়েটে ঘি রাখলে তোমার স্কিনটা ভালো থাকে, এজিং কন্ট্রোল হয়। থাইরয়েডের জন্য সর্বাঙ্গাসন খুব ভালো, সিংহাসন খুব ভালো। অ্যাসিডিটি অ্যাভয়েড করবো কিভাবে? যখন ডাউন থাকবো এই হ্যাপি হরমোন সিক্রেট করে কি কি খাবার খেয়ে? অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস একদম সস্তা খাবার, সেটা হচ্ছে গার্লিক, রসুন। এই ডায়াবেটিক লোকজন কি কি ধরনের ডায়েট ফলো করে? আমি না ডায়েট প্ল্যান পেশেন্টদের দিই যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। ফ্যাটি লিভার হলে তখন কি একদম অ্যালকোহল ইনটেক বন্ধ করে দেওয়া উচিত? যদি কেউ ভাবে যে আমি তো অ্যালকোহল অকেশনালি নিই, তারও ডিসিজ অফ লিভারের চান্স যতটা, আর একজন যে রেগুলারও নিচ্ছে তারও চান্স কিন্তু একই। লেট নাইট খাওয়াটা সব থেকে মানে ফ্যাটি লিভারের জন্য সব থেকে খারাপ। আচ্ছা, যাদের বয়স 60 বছর পেরিয়ে গেছে তাদের কি ধরনের ডায়েট? আমি কোনো পেশেন্টকে বলি না যে ড্রাগন ফ্রুট খাও, কি বলে অ্যাভোকাডো খাও, স্ট্রবেরি খাও, যেগুলো সস্তা সিজনাল মানে কম টাকায় পাওয়া যায় সেগুলো সবসময় হেলদি বেশি। লোটিংটাকে কি করে অ্যাভয়েড? রাত্রিবেলা 1 গ্লাস জলে 1 চামচ আজওয়াইন ভিজিয়ে রাখো। তুমি একটু ভালো স্কিন চাও, টক দই ওটস দিয়ে স্ক্রাবিং করো, ইনস্ট্যান্ট তোমার ট্যান উঠে যাবে। আমরা রাত্রিরে বেশি দেরি করে খেলে কি ওজন বেড়ে যায়? তো সারা রাত জাগাটাও কিন্তু ওয়েট গেইন। এরকমও পেশেন্ট প্রচুর পাই একদম স্লিম, ঠিক আছে, মানে আইডিয়াল ওয়েটের থেকেও কম ওয়েট কিন্তু হাই কোলেস্টেরল। আবার এরকম পেশেন্ট প্রচুর আছে আমার যে একদম মানে ওবেসিটি ক্লাস 1 গ্রেড, ক্লাস 2 গ্রেড, কিন্তু ব্লাড প্যারামিটার সব নন। তার মানে আমাদের এখানে এই জায়গা এইটা রোগা ওইটা রোগা, এরা যে সবাই শারীরিকভাবে সব ইন্টারনালি খুব ভালো আছে তা ইন্টারনালি নয়। যে ভালো আছে। এই কিডনিকে কিভাবে সুস্থ রাখবো? অনেকে বলে যে কিডনি পেশেন্টরা ডাবের জল খাবে কি খাবে, এটা খুব বড় কনফিউশন। তো একটা টিপস বলে দিই সবার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। অনেকদিন ধরেই আপনারা বলছিলেন যে আমরা ডায়েটের এপিসোড করছি না, তো আজকে ডায়েট ওরিয়েন্টেড এপিসোডই আমরা করতে চলেছি এবং আজকে আমার গেস্ট রিঙ্কিজ ওয়েলনেসের রিঙ্কি বিশ্বাস সিং। রিঙ্কি দি, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি হিয়ার। বলছি যে তুমি এখন কোথায় কোথায় অ্যাজ আ ডায়েটিশিয়ান কাজ করছো? আচ্ছা, আমার ডায়েটিশিয়ান ইনকিস ওয়েলনেস কনসালটেশন, প্রথম কথা অফলাইন অনলাইন দুটোই আছে। অনলাইন কনসালটেশন আমার ইন্ডিয়া ছাড়া 12টা কান্ট্রিতে প্রোভাইড আমি করি। আর অফলাইন কনসালটেশন হচ্ছে দমদম আছে, ব্যারাকপুর আছে, সোদপুর আছে, আগরপাড়া আছে, খড়দা আছে, টিটাগড় আছে। তুমি তো সেলিব্রিটিদেরও ডায়েট দাও। হ্যাঁ, ডায়েট দিই। তোমার ক্লায়েন্টদের মধ্যে একজন বোধহয় কোয়েল মল্লিক। হ্যাঁ। আচ্ছা, আমরা সেই সব প্লেজেন্টারিজে যাচ্ছি না, আমরা শুরুতেই আমাদের এপিসোডে তাহলে ঢুকে পড়ি এবার। তুমি কি কোনো হসপিটাল বা নার্সিং হোমের সঙ্গে অ্যাফিলিয়েটেড? হ্যাঁ, আমাদের নিজস্ব সেট আপ হসপিটাল আছে, তো সেখানেও আমি প্র্যাকটিস করি। আর আগে ছিলাম হচ্ছে ভিশন কেয়ার আমৃতে, আমার ইন্টার্নশিপ ওখান থেকে। বা আমার যখন ইন্টার্নশিপ করার পর যখন প্রথম প্র্যাকটিস শুরু করি তখন অনেক হসপিটালের সাথে অ্যাটাচমেন্ট ছিল। তো আস্তে আস্তে আমার হসপিটাল সেট আপ আমি ছেড়ে শুধুমাত্রই মানে চেম্বারটা এই জন্য করি, কারণ হসপিটালে এতটা রাশ থাকে পেশেন্টকে করে না, আমি সেই কমফর্ট মানে আমি নিজে খুব একটা স্যাটিসফাই হতাম না। যতটা আমি চাইছি কাউন্সিলিং করার যে টাইমটা থাকে বা তার কেস হিস্ট্রি স্টাডি, অতটা কিন্তু হসপিটালে পসিবল হয় না। মানে জেনারেলাইজড একটা হয়ে যায়, কাস্টমাইজ যেটা পার্সোনালাইজ যেটা খুব একটা স্কোপ কম। তো ওই জন্য আমি এখন পুরোটাই বেশি মানে ফ্রিল্যান্সিংই করি। আর আমার নিজস্ব যে সেট আপগুলো আছে সেখানেও প্র্যাকটিস করি। কত বছরের প্র্যাকটিস তোমার? সব নিয়ে মানে পাস আউট করার পর থেকে 10 ইয়ার্স অলমোস্ট। 10 ইয়ার্স অলমোস্ট। তুমি আমাকে একটা জিনিস বলো যে ওজন কমানোর ক্ষেত্রে অনেকগুলো কমন ভুল ধারণা আছে, সেগুলো কি কি তোমার চোখে সবচেয়ে বেশি পড়ে? ওজন কমানোর ক্ষেত্রে মানে ডায়েটিশিয়ান মানেই লোকে ভেবে নেয় সে শুধুমাত্র ওজনই কমায়, এটা সব থেকে বড় ভুল ধারণা। আর ডায়েটিশিয়ান শুধুমাত্র ওজন কমে না, সে একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য কাউন্সিলিং করে। আর তার একটা ভুল ধারণা হচ্ছে আমি ওজন কমাবো মানে আমাকে সব কিছু, হয়তো আমি যেই জিনিসগুলো পছন্দের খাবার সেগুলো হয়তো আমাকে সব স্যাক্রিফাইস করে দিতে হবে, আমার লাইফে খাওয়া পুরো বন্ধ। এটা সব থেকে বড় মিথ। আর একটা জিনিস হচ্ছে যে ওজন কমানো মানে আমাকে খুব বেশি ওই মানে বয়েল খাবার, ব্ল্যান্ড খাবার, ক্রাশ ডায়েট করতে হবে, এটাও একটা মিথ। এটাও মিথ? এটাও মিথ। আমি আমার পেশেন্টদের ডায়েট প্ল্যানে বিরিয়ানিও দিই, পোলাও দিই, কাবাবও দিই। তবে হ্যাঁ, প্রসিডিওরটা হেলদি, আমি রেসিপি প্রোভাইড করে দিই। আর যেহেতু তোমাদের ইন্ডাস্ট্রির অনেকে আমার থেকে ডায়েট প্ল্যান নেয়, অনেকেই আমাকে ফোন করে বলে আজকে একটা পার্টি আছে বা আজকে একটা ইনভিটেশন আছে, তো আজকে কি এটা খেতে পারবো? আমি বলি বিন্দাস হয়ে খেয়ে নাও।
মানে হ্যাঁ, তুমি সারা মাস একটা সবকিছু ফলো করছো, একদিন যদি খাও প্যানিক করে খাবে না। এই যে অনেকে আছে না খুব প্যানিক করে খায়, যখনই খাচ্ছে ভাবছে কালকে ওয়েট মেশিনের উপর দাঁড়াবো, মনে হয় আমার বেড়ে যাবে, এই প্যানিকটা করা যাবে না। আচ্ছা, আর প্রপোর্শন কন্ট্রোল, মানে ইউ ক্যান হ্যাভ এভরিথিং, অনলি ইউ হ্যাভ টু নো ইউর প্রপোর্শন, যে তুমি কতটা কোয়ান্টিটিতে খাচ্ছ। আচ্ছা, এই আরেকটা ধারণা হচ্ছে ক্যালোরি ইন এবং ক্যালোরি আউট, এই দুটোকে ব্যালেন্স করাটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কি ঠিক? অবশ্যই, মানে তুমি কতটা ক্যালোরি ইনটেক করছো আর কতটা বার্ন হচ্ছে। যদি তুমি ওয়েট লসে থাকো, তোমাকে সবসময় যতটা তোমার বার্ন হচ্ছে হয় তার থেকে আর একটু কম ক্যালোরি নিতে হবে, তাতে তোমার যদি কম নাও তোমার তখন বডি ফ্যাটটা বার্ন হবে। তো সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট যদি ওয়েট লসের ক্ষেত্রে থাকো। বাকি যদি তোমার কোনো মেডিকেল হিস্ট্রি তোমার কারণে হয়তো কোনো সময় ডক্টর লিখে দেয় যে এত ক্যালোরির ডায়েট, তখন দরকার পড়ে। বাট যদি তোমার কোনো ডিজিজ না থাকে, মোটামুটি একটা নর্মাল মানুষের যতটা ক্যালোরি ইনটেক দরকার, সে যে লাইফস্টাইল লিড করে, কারো সিডেন্টারি, কারো মডারেট, কারোর হেভি, সেই অনুযায়ী ক্যালোরি ইনটেক। এইটা কি সিডেন্টারি, মডারেট? সিডেন্টারি মানে হচ্ছে স্বল্প পরিশ্রমী, মডারেট মানে হচ্ছে একটু একদম মিডিয়াম, মানে যারা বসে কাজ করে। আর মানে হেভি হচ্ছে যারা ওই চাষ করে, মাঠে ঘাটে বা লোহার কাজ করছে, কারখানায় কাজ করছে, তারা হচ্ছে হেভি ওয়ার্কার। আমরা কি স্বল্প পরিশ্রমের মধ্যে পড়বো? আমরা অ্যাক্টার্সরা কিসের মধ্যে পড়বো? আমরা মডারেটই, কারণ সবসময় তো একটা জায়গায় বসে তো কাজ করছো না, মডারেটের মধ্যেই পড়ো। আর মোস্টলি দাঁড়িয়ে থাকাটাও কি? দাঁড়ালেও ক্যালোরি বার্ন হয়। আমরা সারাদিন যা করছি অ্যাক্টিভিটি সবেতেই ক্যালোরি বার্ন হয়, কিন্তু সেটা তুমি একটা ওয়ার্কআউট আর একটা দাঁড়িয়ে থাকার মধ্যে ক্যালোরি বার্নের অনেক ডিফারেন্স। না, সে তো ডেফিনেটলি। তবে তুমি মডারেটের মধ্যেই পড়বে, কখনো মডারেট কখনো সিডেন্টারি, ভ্যারি করছে, প্রত্যেক দিনের স্কেডিউল তো মানুষের সমান থাকে না। ঠিক। আচ্ছা, রাত্রিরে যারা দেরি করে খাই, আমরা রাত্রিরে বেশি দেরি করে খেলে কি ওজন বেড়ে যায় খুব তাড়াতাড়ি? অবশ্যই, অনেকে আছে সারাদিন প্রচন্ড মানে মেনটেন করলো, রাত্রিবেলা খাবারটা অনেক লেট নাইট খেলে কি হয়, আমরা আগেকার যুগে যদি চলে যাই, মানে মুনি ঋষিদের যুগে, তখন দেখবেন তারা না ওই আফটার সানসেট আর কিছু খেত না, ফল টল যাই খেত, ভেজ মানে বিফোর সানসেট খেয়ে নিত। তো যখনই সানসেট হয়ে যায় বডির মেটাবলিজম রেটটা স্লো হয়ে যায়, তো তখন বডিতে ফ্যাট স্টোর হতে থাকে। এছাড়াও রিফ্লাক্স হতে পারে, দেখবে সকাল ভোরের দিকটা মনে হচ্ছে গলাটা চাপচাপ হয়ে আসছে, খাবারটা ফ্লো ব্যাক হচ্ছে, বা সকালবেলা খাবার ইচ্ছা নেই, ব্লটেড হয়ে আছো, নসিয়া ফিল হচ্ছে, এগুলো কিন্তু খালি পেটে থাকলে হয়। কখনো কখনো তোমার ইনসুলিন, সুগারও ফল করতে পারে, বা সকালবেলাটা একটা ফ্যাটিক, ডিজিনেস, এনার্জি কম, এগুলো কিন্তু খালি পেটে থাকলে। আচ্ছা, আমাদের ক্ষেত্রে আর কনস্টিপেশনও খুব হয়, জানো তো, যদি খালি পেটে থাকো তোমার স্টমাক থেকে ইন্টেস্টাইনে খাবার যে যায় সেটা কিন্তু সব মানে খালি পেটে থাকলে অনেক সময় এটা মানে কি বলবো, ওটা মানে যেতে দেয় না খাবারটাকে, অবস্টাকেল করে, ডিলে করে দেয়, তখন কিন্তু কনস্টিপেশনও হতে পারে। না, তুমি আমাদের ক্ষেত্রে বলো, মানে তুমি বলছো ধরো সানডাউন হয়ে যাওয়ার পর না খাওয়াই ভালো, কিন্তু সেটা আমরা নরমাল মানুষরা পারবো না। না, আমার ক্ষেত্রে বা আমাদের মতো লোকজনের ক্ষেত্রে, বা এখন যারা আইটিতেও চাকরি করে অনেকের ক্ষেত্রেই যে ঘটনাটা ঘটে, যে আমরা সকালবেলা বেরিয়ে যাই, লাঞ্চ আমরা বাড়ি থেকে নিয়ে গেলাম, এই ইভিনিং স্ন্যাক আর ডিনার আমি বাড়ি ফিরি 10টার সময়, তাহলে আমি কি করে 5টা-6টার মধ্যে কি খাবো এবং কখন খাবো আর কি? আচ্ছা, তোমার খুব ডিলে নাইট হয়, মানে তোমার বাড়ি ফেরা, তাহলে তোমাকে স্ন্যাক্সটা খেয়ে মোটামুটি 7:30 ম্যাক্সিমাম 8টার মধ্যে তোমাকে একটুখানি অ্যারেঞ্জ করতে হবে, যদি তোমার প্রভিশন থাকে, যেখানেই থাকো, যে ইন্ডাস্ট্রিতে, যে আমি একটা ডিনার যদি ক্যারি করতে পারি, বা কেউ একটা পৌঁছে দেয়, বা যে সেটআপে আছে সেখানেও যদি কিছু হেলদি অপশন থাকে। তুমি জানো হেলদি অপশনের মধ্যে ফার্মেন্টেড যে খাবারগুলো আছে, ইডলি বা রাবা ইডলি, রাবা ধোসা, এগুলো সেফ অপশন। বা তুমি একটা 1 পট রাইস ক্যারি করলে, 1 পট মিল, মানে অনেকেই, আমি তোমাদের যারা ডায়েট প্ল্যানে আমার থেকে আমি বলি যে কি ক্যারি করবো, বলি 1 পট মানে হচ্ছে ধরো সেখানে হোল গ্রেনস থাকছে, মানে ধরো তুমি কিনুয়া বা ডালিয়া ওটস, তার মধ্যে একটু চিকেনের টুকরো, কিমা, সব রকম ভেজিটেবলস, গাজর, ক্যাপসিকাম, বেল পেপার সব দিয়ে একটা 1 পট মিল। এবার সব ইন্ডাস্ট্রি মানে সব জায়গাতে তো ফ্রিজ তো একটা থাকেই, ফ্রিজে গিয়ে আমি এটা রেখে দিলাম, ঠিক আমি যখন 7:30-8টা নাগাদ একটা 15 মিনিটের আমি একটা গ্যাপ নেবো, আর ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে খাওয়া উচিত না, একটু নর্মাল টেম্পারেচারে রেখে তারপর মোটামুটি 1-আধ ঘন্টা 40 মিনিট ওই খাবারটা আমি চামচে করে ইজিলি খেয়ে নিতে পারবো। মানে তোমার খুব মানে এরকমও না যে ছড়ানো না, তুমি একটা চামচে করে ইজিলি খেয়ে নিতে পারলে খুব ইজি টু ক্যারিও হলো, ঠিক আছে। আর একটা মিলের মধ্যে সবকিছু পেয়ে গেলে যেটা ফিলিং। এবার তুমি আমি রাইসে খাবো না, রাইস না খেলে তুমি কিনুয়া দিয়ে ওটা রিপ্লেস করো, বা ওটস দিয়ে রিপ্লেস করো, বা তুমি ওটা মিলেট দিয়ে রিপ্লেস করো। এইভাবে কিন্তু আমরা পেটটা ভরে গেলে, রাত্রে হয়তো 12:30-1টায় ফিরছি, সেই সময় একটা ক্রেভিং হচ্ছে, মানে এতক্ষণ কাজ করেছি, এটা খিদে পাচ্ছে, সেই সময় কি খাবো, সেই সময় একটা হালকা কিছু, ধরো আমি কোনো
হেলদি ভাবে বানানো, এখন তো অনেকে কাস্টমাইজও বানিয়ে দেয়, হেলদি কুকিজ একটা খেয়ে নিলাম ওটস দিয়ে হোক, বা ধরো হেলদি কুকিজ বলে এটা কি হ্যাঁ আলাদা? ওটস দিয়ে তুমি জ্যাগারি দিয়ে কুকিজ হয়, অনেকেই বাড়িতে বানায়, আমরা ডায়েটিশিয়ানের রেসিপিও দিয়ে দিই, বা বেকাররা অনেকেই বানায়। আচ্ছা, হ্যাঁ জ্যাগারি দিয়ে ওটস, তুমি যেভাবে কাস্টমাইজ বলবে তারা সেভাবেই করে দেয়, ড্রাই ফ্রুটস দিয়ে ওটা একটা খেয়ে নিলাম। বা ধরো একটুখানি এসে চিয়া সিড হয়তো সোক করে রেখে গেছি, চিয়া সিডটা সোক করলে তো অনেকটা জেলি জেলি ফর্ম হয়ে যায়, অনেকটা হেভিও হয়ে যায়, সেটা রাতে খেয়ে নিলাম। বা ধরো আমি চিয়া সিড খুব খারাপ খেতে, খেতে খুব একটা ভালো না, তুমি যদি একটু এটার সাথে একটু যদি তুমি স্মুদিতে অ্যাড করে খাও টেস্টটা চেঞ্জ হয়। বা ধরো একটু মাখানা খেয়ে নিলে, বাড়িতে রোস্ট করা মাখানা খেয়ে নিলে, যে খিদাটা তোমার মিটলো। মানে বাড়িতে রোস্ট করা মাখানা খেতে হবে? হ্যাঁ বাইরে রোস্টেড মাখানে না প্রচুর অ্যাডাল্টারেন্ট থাকে, অ্যাডাল্টারেন্ট বলছে অ্যাডিটিভস থাকে, মানে ধরো এই যে একটা চিজি ব্যাপার দেখবে, চিজটা যে কি কোয়ালিটির বাটার দিচ্ছে তুমি জানো না। তুমি দেখবে পপকর্ন বাড়িতে তুমি বাটার দিয়ে পপকর্ন রোস্ট করো, আর তুমি মাল্টিপ্লেক্সে পপকর্ন খাও, অনেক ডিফারেন্স। চটচটে ওটার যে বাটারটা সেটা কিন্তু প্রসেসড বাটার, ওটা তোমার স্যাচুরেটেড, তোমার ট্রান্স ফ্যাট প্রচুর থাকে, যেটা কিন্তু খুব ক্ষতিকারক। তো বাইরের যে রোস্টেড পপকর্ন, সেই পপকর্ন আর বাড়িতে তুমি প্লেন পপকর্ন ঘি দিয়ে তুমি চাট মশলা দিয়ে করো, অতটা টেস্ট অতটা ক্রাঞ্চি কিন্তু হবে না। প্রসেসিং তো হচ্ছেই, তো প্রসেসিংটা আমি অ্যাভয়েড করবো কি করে, বাড়িতে আমি একটু ঘি গোলমরিচ দিয়ে রোস্টেড করে নিলাম, আর দামটাও অনেকটা কম হলো। একটা তোমার বাইরের পপকর্ন আনা আর বাড়িতে পপকর্ন, ওই টাকায় তোমার 3 গুণ পপকর্ন হয়ে যাবে। না আমাকে বলো যে ওই ইভিনিং স্ন্যাকটা আমাদের খুব চ্যালেঞ্জিং হয়, ইভিনিং স্ন্যাকটা আমি অপশন কি কি খেতে পারি? কিন্তু আমি বলছি আমাদের কথা ভেবে বলো, আমরা যারা বাইরে রয়েছি, ধরো যারা ক্যারি করে নিতে পারবে বা অপশন নেই, আমরা ধরো সকালবেলার খাবারটা নিয়ে যাই, দুপুরের খাবারটাও নিয়ে যাই, এরপর তো একটা ভারী হয়ে যায়, তারপর সন্ধেবেলা সেফ অপশন বাইরে থেকে কি কি খেয়ে নেওয়া সম্ভব? সেফ অপশনের মধ্যে যে বললাম ফার্মেন্টেড প্রোডাক্ট, ওটস ইডলি বা রাবা ইডলি, সুজির ইডলি, বা প্লেন ধোসা খাওয়া যেতে পারে। বা কোনো কোনো জায়গায় দেখবে ভেল, মানে তোমাকে একটু কাস্টমাইজ বললে মানে বলে দেয়, যখন তুমি বললে যে তুমি তেলটা একটু কম দেবেন, তাতে একটু মশলাটা কম দেবেন, একটু ছোলাটা বেশি দেবেন, একটু চাট মতো বানিয়ে দিল, পাফড রাইস, মুড়ি, যেটা মানে ঝালমুড়ি যেটা বলি, ধরো আমি যদি মুড়ি, বাদাম, একটু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো দিয়ে বাড়ি থেকে নিয়ে গেলে সেটা হয়ে যাবে, ক্রাঞ্চি ব্যাপার। না ওখানে মুড়িটা अवेलेबल, আমি চেম্বার করে, আমিও চেম্বারের বাইরে দেখি ওদের বলে দিয়ে ওরা এনে দেয়, মানে একটু বলে দিলে কাস্টমাইজ করে দেয় যে এটা একটু দেবেন না, চানাচুরটা একটু অ্যাভয়েড করে যান, ছোলাটা বেশি দিয়ে দিন, শসাটা বেশি দিয়ে দিন। বা অনেক জায়গায় এখন সুইট কর্ন পাওয়া যায়, সুইট কর্নের চাট, সুইট কর্ন খুব ফিলিং, ঠিক আছে, আর তোমার হচ্ছে ওয়েট লসেও মানে হেল্প করে, বা তোমার অনেকক্ষণ পেট ভর্তি রাখে। বা দুখানা ডিমের সাদা খেয়ে নিলে, বা বয়েলড এগ যদি সকালে একটা খেয়ে থাকো, সারাদিন একটা ফুল এগ খাওয়া ভালো, তুমি একটা হোয়াইট পার্ট খেয়ে নিলে, তবে হোয়াইট পার্ট বেশিক্ষণ পেটে থাকে না, তার সাথে একটা ফ্রুটস খেয়ে নিলে। তো এইভাবে কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা আমরা ব্যালেন্স করতে পারি। আচ্ছা, এই 40 যেই পেরিয়ে যায় মানুষজন, 40+ লোকজনের ওজন কি বেড়ে যাওয়ার টেন্ডেন্সি আরো বাড়ে? হ্যাঁ টেন্ডেন্সি বাড়ে, তার অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে 40 হয়ে গেলে টেস্টোস্টেরন হরমোনটা ডিক্লাইন হতে থাকে, ঠিক আছে, সেটা একটা ওয়েট গেইনের কারণ। আর অনেকে থাকে যে 40 পর একটা লাইফে সেটেল হয়, মানে মোটামুটি যে স্কেডিউলটা থাকে একটা 18, 20, 22 বছরের ছেলে, সেই সময়টা কি একটু লাইফে সে সেটেল হচ্ছে সব দিক দিয়ে, কেরিয়ারের দিক দিয়ে, ফাইন্যান্সিয়াল দিক, তো তখন একটা থাকে যে এখন তো সবকিছুই আছে, এখন আর আমি এত বুঝে খাবো কেন, একটা টাইমে তো এত খেটেছি এই লাইফটা লিড করবো বলে। তখন কি হয়, সে 5-6 দিন হয়তো খুব মেনটেন করছে, 2 দিন মুভি দেখতে গিয়ে প্রচুর বার্গার, চিজ, কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেল, ঠিক আছে, এই একটা কারণ। বা অনেকে আছে সারা সপ্তাহ অফিস করলো, উইকেন্ডে এসে ভাবছে যে উইকেন্ডে আমি একটু মুভি দেখবো লেট নাইট অবধি, তো সাথে আমার একটু চিকেন তন্দুরি থাকবে, বা একটু অ্যালকোহল ইনটেক হয়ে যাচ্ছে, বা মনে হচ্ছে যে একটু সব কিছু চাটপাটা খাবার নিয়ে বসে রিল্যাক্স করে কোজি হয়ে একদম আমি মানে সারা রাত জাগবো, তো সারা রাত জাগাটাও কিন্তু ওয়েট গেইন হয়, সারা রাত জাগলেও ওয়েট গেইন হয়, সারা রাত গেলে ভালো ওয়েট গেইন হয়। আর বাকি হচ্ছে অনেকে আছে যে মানে পরিশ্রম হয়েছে, এবার আমি আর অত আগে যে দৌড়ঝাঁপ করতাম, এখন আর এত যে দৌড়াবো সেই ব্যাপারটা কমে যায়, এখন আমি একটু রিল্যাক্স ভাবে থাকবো, তো সেইগুলো একটা সেন্ট্রাল ওবেসিটির কারণ হয়। বা অনেকের আছে যে জব লাইফটাই এরকম, সবার যে ইচ্ছা করে ইন্টারন্যাশনালি করে তা না, অনেকে লাইফস্টাইলটাই এতটা যে ব্যালেন্স করতে পারে না, সেই ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে লাইফটাকে গোছাবো বা লাইফস্টাইলটাকে মডিফিকেশন করবো, অনেকগুলো কারণ আছে। অনেকে লেট নাইট এসে ডিনার করে, সারাদিন সেইভাবে খেতে পারলাম না, রাত্রিরে এসে রিল্যাক্স ভাবে গুছিয়ে টিভির সামনে মানে সবকিছু নিয়ে আমি খাবো। অনেক পেশেন্ট আমার চেম্বারে এসে বলে যে আমি ভাতটা বেশি করে রাতে খাই, সকালে খুব তাড়াহুড়ো করে খেয়ে যাই, তো রাত্রিবেলায় আমার মিসেস বা আমার মা যে থাকে যে না বাবু এসছিস এবার একটু মাছের ঝোল বেশি করে ভাত দিয়ে মেখে খা, সব রকম সবজি একটু একটু করে খেতে খেতে ভাত দিয়ে মাখতে মাখতে দেখি অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়া কিন্তু খারাপ না, কিন্তু তোমার প্রপোর্শন মেপে। আচ্ছা, ভাত খাওয়া খারাপ নয়, তুমি খারাপ না। আচ্ছা ধরো 40+ পুরুষ, আমার ক্ষেত্রেই ধরো, আমার ক্ষেত্রে যদি আইডিয়াল ডায়েট বলতে হয়, তাহলে যদি ধরো আমি ওয়েট লুজ করতে চাই, 5 কেজি ওজন কমাতে চাই, তাহলে মোটামুটি কি রকম ডায়েট প্ল্যান হতে পারে?
মানে প্রথম কথা আচ্ছা আমি একবার বলে দিই, এই ডায়েট প্ল্যানটা কিন্তু এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে, আপনারা এক্ষুনি এটা ফলো করার চেষ্টা করবেন না। যাদের সত্যি সত্যি ওয়েট লস করার ইচ্ছা আছে তারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা কোনো রেপিউটেড ডায়েটিশিয়ানের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমরা কাউকে এন্ডোর্সও করছি না, এটা একটা আলোচনা বলে ওনার কাছ থেকে এক্সাম্পল নিজেকে ধরে আমি একটা কেস স্টাডি বোঝার চেষ্টা করছি। বল। আচ্ছা 40 ইয়ার্স হলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ডায়েট শুড বি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ। কারণ 40 ইয়ার্সের পর ক্যালসিয়ামটা একটা ডিপ্লিশন মোডে চলে যায়, ঠিক আছে? তো ক্যালসিয়াম রিচ ডায়েট হতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ডায়েট হতে হবে, প্রোটিনটা সাফিসিয়েন্ট। প্রোটিন মানে প্রোটিনের রিকোয়ারমেন্টটা ঠিক হয়, পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম প্রোটিন লাগে। সাপোজ ধরো তোমার 60 কেজি ওজন, ঠিক আছে? 70 কেজি ওজন, হ্যাঁ 70 কেজি ওজন, তো তোমার 70 কেজি ওজন মানে তোমাকে 70 গ্রাম প্রোটিন খেতে হবে, যদি না তুমি বিশাল একটা বডি ট্রেনিং এ থাকো। এবার 70 গ্রাম প্রোটিন মানে অনেকে ভেবে না যে তাহলে 70 গ্রাম, তাহলে 70 গ্রাম মেপে আমি চিকেন খেয়ে নেবো বা ফিশ খেয়ে নেবো, তা কিন্তু না। একটা 70 গ্রাম প্রোটিন মানে তোমাকে কমসে কম মানে যে প্রোটিন সোর্সগুলো আছে সেগুলো সব নিয়ে ওই তোমার 360 থেকে 370 গ্রাম টোটাল যে খাবার অ্যামাউন্ট যেটা হচ্ছে, মানে প্রোটিনের যে ওজনটা হচ্ছে, সব প্রোটিন রিচ খাবার, মানে ধরো চিকেন, মাছ, তারপর ডাল, প্রোটিন সোর্স যেগুলো আছে সব নিয়ে যে অ্যামাউন্ট যে ওজনটা হচ্ছে সেইটা যদি তুমি পুরো ইনটেক করো তবেই তোমার বডিতে 70 গ্রাম প্রোটিন যাবে। উড়ে সর্বনাশ। অনেকেই ভাবে ম্যাম 60 গ্রাম প্রোটিন লিখেছে 60 কেজি ওজন, 60 কেজি ওজন মানে তোমার 60 গ্রাম প্রোটিন মানে 320 গ্রাম মতো। সেই 60 গ্রাম একটা মাছ ওজন করে মাছগুলো থেকে কাটাচ্ছে, খেয়ে নিচ্ছে, এরকম অনেকেই ভুলটা করে, সেটা কিন্তু না। তোমার তখনই হবে তুমি যখন 320 থেকে 330 গ্রাম পুরো টোটাল প্রোটিন সোর্স ওজন করে মেপে, তলে কিন্তু 60 গ্রাম প্রোটিন যাবে। তোমার ক্ষেত্রে 300 ধরো 70 গ্রামে ধরো তোমার ওই 360-80 এরকম অ্যাপ্রক্স কিছু একটা হবে। তো এইটা মাথায় রাখতে হবে। আর অ্যান্টিঅক্সিডেন্ট রিচ মানে হচ্ছে মানে যে খাবারগুলো খেলে আমাদের বডি থেকে ফ্রি র্যাডিক্যালস, যেটা মানে একটা ফ্রি র্যাডিক্যালস কাকে বলে এটা একটু জেনে। ফ্রি র্যাডিক্যালস হচ্ছে একটা আনস্টেবল মলিকিউল যেটা আমার বডিতে আমাদের যে সেলগুলোকে ড্যামেজ করে, ঠিক আছে? তো সেই মানে ড্যামেজটা যাতে করতে না পারে সেটা রিমুভ করতে হেল্প করে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট অনেক খাবার আছে, এবার একদম অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস একদম সস্তা খাবার সেটা হচ্ছে গার্লিক, রসুন। হ্যাঁ 40 বছর বয়স হলে হাইপার টেনশন, হাই কোলেস্ট্রল এগুলোর দিকে টেন্ডেন্সিটা যায়। তো তোমার ডায়েটে ধরো তুমি সকালবেলা ব্রেকফাস্ট করছো, ব্রেকফাস্ট একটু প্রোটিন রিচ হলে ভালো। ধরো তুমি ধরো কোনো একটা স্মুদি খাচ্ছ, ধরো ওটসের স্মুদি, ধরো ওটসের স্মুদির মধ্যে তুমি বিভিন্ন রকম নাটস, কারণ এই সময় সেলেনিয়াম ম্যাগনেসিয়ামটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হলে ফ্যাটিক লাগবে, রাতে ঘুম হবে না, বা সেলেনিয়ামটা খুব ইম্পর্টেন্ট। তো তুমি বিভিন্ন রকম সানফ্লাওয়ার সিড, পাম্পকিন সিড, যেগুলো মেন সোর্স, সেগুলো তুমি স্মুদির মধ্যে অ্যাড করে দিলে। এবার তার মধ্যে তুমি দই দিলে ধরো 150 থেকে 200 গ্রাম, খুব ভালো প্রোবায়োটিক্স, ঠিক আছে? ক্যালসিয়াম গেল, প্রোটিন গেল। এবার তুমি ওটা দিয়ে তুমি একটা শেক বানালে। এবার তুমি ধরো মিষ্টি খেতে ভালোবাসো, তুমি চিনিটা রিপ্লেস করো হানি দিয়ে, যেটা সুগার থাকে, যেটা শেক বানালে তার সাথে একটা তুমি ফ্রুটস, হোল ফ্রুটস খাওয়া খুব ইম্পর্টেন্ট ব্রেকফাস্টে। হোল ফ্রুটের মধ্যে কারা কারা? হোল ফ্রুটস মানে গোটা ফল। ও গোটা ফল, মানে কাটবো না, জুস করব না। ধরো তুমি অ্যাপেল খেতে পারো, তুমি পাপাইয়া খেতে পারো, এখন গরমের সময় ওয়াটারমেলন খেতে পারো। তো এই ফল তুমি হোয়াট অ্যাবাউট আম? আম খুব ভালো। আম হচ্ছে স্কিনের জন্য প্রচন্ড ভালো, প্রচুর ফ্ল্যাভোনয়েড আছে, কিন্তু আম কিন্তু বডিতে হিট প্রোডাকশন করে। ওই জন্য আম, এই ভুলটা গরমকালে আসে বলে আমি বলে দিই। দেখবে মেয়েদের ক্ষেত্রে বেশি প্রচুর আম খাওয়ার পর হঠাৎ করে পিম্পল বেরোতে শুরু করে যায়, তো তখন হরমোনাল ব্যালেন্সটাকে অনেক সময় ডিস্টার্ব করে। তো আম সবসময় শুড বি মানে খাওয়ার আগে শোক, মানে আম কিনে তুমি জলে ভিজিয়ে রেখে 1 ঘন্টা তারপর আমটা খাও, ঠিক আছে? আম কিডনির জন্য ভীষণ ভালো। তো এবার তুমি সকালে এই টাইপের একটা ব্রেকফাস্ট করলে, এবার তুমি ধরো ব্রেকফাস্টের পর তুমি লাঞ্চে ক্যারি করছো। সবার পক্ষে সিডস সবার পক্ষে সম্ভব না। আমি না ডায়েট প্ল্যান পেশেন্টদের দিই যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। মানে আমি সবসময় তাদের ব্যাকগ্রাউন্ড চেক করি, তার প্রফেশন কি, তার লাইফস্টাইল কি, তার কি ক্যাপাসিটি আছে, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কি। তেমন এক্সোটিক খাবার, এক্সোটিক জিনিস লিখে দিলাম, সে অ্যাফোর্ড করতে পারলো না, সে তখন একটা ডিপ্রেশনে চলে যায় যে আমি ওই ম্যামের থেকে ডায়েট নিলাম, ম্যামের ওই পেশেন্ট তো ঠিক হয়ে গেল, রিভিউটা দেখছি, আমি কেন হতে পারলাম না। তো তার যেটা ক্যাপাসিটি সেইভাবে আমি ডায়েট প্ল্যান সেট করি। এবার ধরো সে অ্যান্টিঅক্সিডেন্টের অন্য যে সোর্সগুলো আছে, যেমন তোমার ক্যাপসিকাম, রেড বেল পেপার খুব ভালো, সে হয়তো খেতে পারছে না, তাকে আমি বলবো যে গার্লিক খেতে। তো রসুন 1 কোয়া তুমি কাঁচা যদি খেতে না পারো, তো কাঁচা রসুন বেশি উপকারী। আর সব থেকে 40 বছরের পরেই দেখবে হাইপার টেনশনটা বেশি ট্রিগার হয়, মানে আস্তে আস্তে প্রেশার বাড়ে, সুগারটা বাড়ে বা কোলেস্ট্রল বাড়ে। তো কাঁচা রসুন, বউয়ের প্রেশার বাড়ে, হ্যাঁ কাঁচা রসুন তুমি যে কোনো ভাবে লাঞ্চের সাথে হোক, ডিনারের সাথে হোক 2 কোয়া খেন, ঠিক আছে? এবার কাঁচা রসুন। আবার তারপরে ধরো তুমি ডেইলি ডায়েটে শশা রাখাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? শশায় তোমার যাদের একটু কিডনির সমস্যা আছে, শশায় পটাশিয়াম খুব কম থাকে, 80 থেকে 90% জলই থাকে, তো এটা ভালো। এবার তুমি লাঞ্চটা খাও, লাঞ্চে তুমি ধরো নর্মাল
বাঙালি যদি আমি বলি তারা একটু ভাতেই কমফোর্টেবল। ধরো নর্মাল ধরো যে অ্যামাউন্টটা বলছিলে প্রপোর্শন কি হবে, তো তোমার 40 বছর বয়সে আমি বলবো 8 to 9 টেবিল স্পুন র রাইসে যতটা ভাত হবে, সব থেকে মেজার করা এটা ইজি, রেগুলার ওয়েট মেশিনে মাপতে হবে না। 8 থেকে 9 চামচ র রাইস যতটা পরিমাণ ভাত হবে সে ততটা পরিমাণ ভাত, 8-9 চামচ চাল বেসিক্যালি নিতে হবে টেবিল স্পুন দিয়ে, এবার ভাতটা কতটা বাড়বে। এবার ধরো তুমি তার সাথে একটা আলাদা করে সবজি খাওয়ার সময় নেই, প্রচন্ড হেক্টিক, ডালের মধ্যে সব ফেলে দাও। আচ্ছা, ডালের মধ্যে ধরো মুসুর মুগ জালাল ভালোবাসে সব সবজি দিয়ে একটা সবজি ডাল, যেরকম দেখো অনুষ্ঠান বাড়িতে করে না সবজি ডাল, সেখানে একটু চপড বেশি করে। এবার যখন তুমি ঘরে করবে একটু চপটা কম করবে, চপ বেশি করলেও নিউট্রিয়েন্টটা লস হয় বেশি, একটু বড় বড় সাইজ কাটো। তো তুমি এবার একটা সবজি দিয়ে একটা ডাল খেয়ে নিলে, একটা প্রোটিন রাখো, ধরো মাছ নয় ডিম নয় চিকেন, এবার তুমি ভেজ হও পনির রাখতে পারো, থাইরয়েডের সমস্যা না থাকলে সয়াবিন রাখতে পারো, আর গরমকাল যেহেতু একটু ইয়োগার্ট বা টক দই রাখো। এই হলো তোমার স্ন্যাক্স। এবার তুমি লাঞ্চ। এবার স্ন্যাক্স টাইমটাতে যদি তোমার অ্যাপেটাইটের ওপর, যে তোমার খিদে নেই, তুমি জোর করে না আমাকে স্ন্যাক্স লিখেছে মানে খেতেই হবে এরকম কোনো ব্যাপার না, যদি তোমার খিদে পায় তবে একটা স্ন্যাক্স খাও। সুইট কর্ন খেতে পারো, বা 1 হ্যান্ডফুল চানা, এক মুঠো যে রোস্টেড যে ছোলা হয়, বা শুকনো চিড়ে ভাজা খেতে পারো, বা ফ্রুট স্যালাড খেয়ে নিতে পারো সব দিয়ে। এই যে অনেকে আছে চিয়া সিড খেতে ভালোবাসে না, যে চিয়া সিডের টেস্ট খুব বাজে, তুমিই বলছো, তো ফ্রুট স্যালাডে একটু হালকা দই দিয়ে মেখে ওপর থেকে একটুখানি স্প্রেড করে দাও, ওইভাবে তোমার চিয়া সিডটা খাওয়া হয়ে গেল। বা ফ্ল্যাক্সিড ওইভাবে খেতে পারো। আর চিয়া ফ্ল্যাক্সিড যখনই খাচ্ছ তোমার বডিতে ওমেগা 3 যাচ্ছে, আর গ্লোয়িং স্কিন কেন আছে, তো সেটা তোমার এনরিচ হচ্ছে। আর ডায়েটে 1 চামচ ঘি রাখাটা খুব জরুরি। ঘি, হ্যাঁ, তো ডায়েটে ঘি রাখলে তোমার স্কিনটা ভালো থাকে, এজিং কন্ট্রোল হয়। আর তোমার ঘি হচ্ছে গুড ফ্যাট সব সময়, তুমি যেভাবেই খাও। এবার যারা ভাতে কমফোর্টেবল না, ভাবছো আমি ভাতটা খাবো না, রুটি খাবো, রুটি খেলে তুমি রুটিটাই খাও, কিন্তু সাইড ডিশ গুলো তুমি ওইটাই রাখো। মানে একটা ভেজিটেবলস আলাদা করে বানানোর সময় না থাকলে ডালের মধ্যে ফেলে দাও, একটা প্রোটিন সোর্স, একটা স্যালাড, এবার দই রাখতে পারো। এবার কারোর থাকে গ্লুটেন ইনটলারেন্স, তখন সে আটা রুটিটা অ্যাভয়েড করুক, সে ওটসের আটা রুটি খাক, বা বাজরা খাক, বা মিলেট খাক, খেতে পারে। বা যার যেরকম ক্ষমতা সে সেইভাবে। রুটি কটা খাবে সেক্ষেত্রে? সে ধরো রুটি তোমার দুটো না, 40 বছর ধরে তোমার কত হাইট? আমার 5-7। তুমি 30 গ্রাম লিচির যদি খাও, 3টে খেতেই পারো, 3টে বা 2টো হলে ভালো। বাট ম্যাক্সিমাম তোমার অ্যাপেটাইট অনুযায়ী 3টে অবধি, তোমার যদি কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ডের বিশাল কিছু না থাকে, 3টে অবধি খাওয়া যেতে পারে, ঠিক আছে। এবার তোমার ডিনারটা ওই বললাম, ডিনারটা তোমাকে 7:30-8টার মধ্যে 1 পট, যদি খুব হেক্টিক রাত থাকে 1 পট টাইপের কিছু করতে পারো, বা ওটসের খিচুড়ি করা যেতে পারে সবজি দিয়ে। বা যারা একটু ননভেজ ভালোবাসে সেখানে একটু বলি চিকেনের কিমা ফেলে দিতে, টেস্টটা এনহ্যান্স হয়ে গেল। বা যারা একটু চিকেনটা অ্যাভয়েড করে ডিম, তাদের বলি যে একটু ওটসের খিচুড়ি বা ডালিয়ার খিচুড়ি করে একটু চিকেন ডিমের ভুজিয়া করে উপর থেকে দিয়ে দিতে, তো ওইটা দেখে তার খিচুড়িটা খাওয়া হয়ে যাবে, সবজিটাও খাওয়া হয়ে যাবে, যে ডিমটা আমি খাচ্ছি, তার সাথে স্যালাড। রাতে অনেকে স্যালাড ডাইজেস্ট করতে পারে না, সেই বুঝে সে স্যালাডটা খাবে। রাত্রিরে ঘুমানোর আগে ধরো তুমি যদি মনে করো যে আমার একটু কনস্টিপেশনের সমস্যা হয়, একটু ইসবগুল খাওয়া যেতে পারে। ইসবগুল অনেকক্ষণ পেট ভর্তি রাখে। ধরো তুমি 7টা-8টা ডিনার করেছো, তুমি শোবে 12টা, খিদে পাবে, সেই সময় তুমি 1 গ্লাস জলে 1 চামচ ইসবগুল ভিজিয়ে রাখতে পারো। ইসবগুল তো এমনি শোক হলে ফুলে যায়, তো ফাইবারটাও যায়, পেটটা অনেকক্ষণ ভর্তি হলো, সকালবেলা মোশনটাও ক্লিয়ার হলো। আর সকালবেলা খালি পেটে যার যেরকম মেডিকেল ইস্যু সেই অনুযায়ী আমরা যখন ডায়েট প্ল্যান বানিয়ে কিছু একটা সিডস দিই, যেটা শোক করে। যেমন থাইরয়েড থাকলে বলা হয় কোরিয়েন্ডার সিডস খেতে, থাইরয়েডের জন্য ভীষণ ভালো কোরিয়েন্ডার সিড। আর 40 ইয়ার্সে কাঁচা হলুদ ভীষণ ভালো অ্যান্টি ইনফ্ল্যামেটরি, তো জানো কাঁচা হলুদের প্রচুর গুণ। কাঁচা হলুদ যদি তুমি সকালবেলায়, যে এই পুরো ডায়েটটা বললাম তার স্টার্টিংটা যদি তুমি সকালবেলা এইভাবে করো, সবকিছু এরমই রাখবে, সকালবেলা 1 গ্লাস জলে রাত্রিবেলা কাঁচা হলুদ গ্রেট করে রেখে দেবে। বাজারের হলুদ কিন্তু না, ওতে কিন্তু কালার থাকে, অ্যাডাল্টারেন্ট থাকে, র কাঁচা টারমারিক যেটা। সকালবেলা সেটাকে একটু বয়েল করে, বা তুমি হলুদটা চিবিয়েও খেয়ে নিতে পারো, বা শুধু হলদি ওয়াটারটাও খেতে পারো। তোমার হচ্ছে খুব ভালো, মানে ইনফেকশনের চান্স কমবে, ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ হবে, স্কিন ভালো থাকবে, আর তোমার অ্যান্টিঅক্সিডেন্টও গেল। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তুমি আমায় একটা জিনিস বললে যে থাইরয়েড থাকলে সয়াবিন অ্যাভয়েড করা উচিত, এটা কেন? থাইরয়েড মানে সয়াবিন হচ্ছে গোয়াট্রোজেনিক খাবার। মানে এমনিতে থাইরয়েডে কি হয়, আমাদের নেকের পাশে দুটো, বায়োলজিতে পড়েছি, এখানে একটা বাটারফ্লাই শেপে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, যেখানে T3 T4 হরমোন সিক্রেশন হয়। থাইরয়েডে কি হয়, এটা ম্যাল ফাংশন। মানে T3 T4 এর কখনো তোমার হচ্ছে মানে খুব বেশি হয়ে গেলে হচ্ছে তোমার কম হলে তোমার হাইপোথাইরয়েডিজম, আর যদি খুব বেশি হয় সেটাও খারাপ, হাইপারথাইরয়েডিজম। তো তুমি যদি গোয়াট্রোজেনিক খাবারগুলো খাও, থাইরয়েডের ফাংশন, গ্ল্যান্ডের যে ফাংশন সেটাকে আরো ইনহিবিট করবে। আচ্ছা, তো সেটা আরো ম্যাল ফাংশনটাকে বাড়াবে, ওই একটু অ্যাভয়েড করলেই ভালো। আচ্ছা, অনেকের ক্ষেত্রেই যেটা হয় যে ফ্যাটি লিভারের সমস্যা, ভীষণ ভীষণ কমন ফ্যাটি লিভারের সমস্যা। এই ফ্যাটি লিভারকে অনেক সময় সাইলেন্ট কিলারও বলা হয়। অবশ্যই সাইলেন্ট কিলার কেন বলা হয় সেটাও বলবো। বলো। তার কারণ হচ্ছে ফ্যাটি লিভার না আমাদের না কোনো সময় বিশাল কিছু ট্রাভেল দেয় না।
মানে আমরা কোনো সময় এইভাবে চেক করতে যাই না, দেখি আমার ফ্যাট লিভার হয়েছিল একটু চেক করি, কজন করে। ফ্যাট লিভার কখন ধরা পড়ে, ধরো তোমার হয়তো একটা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট কদিন ধরে হচ্ছে, তুমি ডক্টরের কাছে গেলে বললেন একটা লোয়ার অ্যাবডোমেন, আপনি একটা ফুল অ্যাবডোমেন ইউএসজি করুন, তো তখন হয়তো তুমি ধরা পড়লো যে তোমার একটু হেপাটোমেগালি বা গ্রেড 1 বা গ্রেড 2 যার যেটা হয়। বা মেয়েদের ক্ষেত্রে বেশি আমি দেখি, তো ধরো মানে পিসিওডি সমস্যা, পিসিওসের সমস্যা হচ্ছে, তো ডক্টর বললো যে একটা ফুল অ্যাবডোমেন করে নাও, তখন হয়তো ধরা পড়লো। মানে কিন্তু যে বিশাল যে তোমাকে একটা ব্যথা দেবে বা বেদনা দেবে বা খুব একটা প্রবলেম শরীরে, বুঝবে না। মানে তোমার 80% কোনো প্রবলেম দেয় না, মানে মানে ব্যথার দিক দিয়ে, বা যেটা তুমি দেখে তুমি সিমটম দেখে বুঝবে। 20% রেয়ার কেসে হয় কি হয়, খুব একটা সবসময় একটা অস্বস্তি পেটের মধ্যে, বা অনেক সময় একটা ভমিটিং টেন্ডেন্সি, অল টাইম খাবার দেখলেই মনে হচ্ছে ভমিটিং আসছে, বা নসিয়া, ব্যথা বা নসিয়া, বা খুব রেয়ার যাদের হয়তো একদম লিভার একদম গেছে, তাদের এখন অনেক সময় ভমিট ব্লাড হয়। তো তখন বুঝতে হবে যে লিভারে বিশাল কিছু একটা সমস্যা হয়েছে, বা সেখানে ফাইবার স্ক্যান বলে একটা টেস্ট হয়, সেখানে পুরো বোঝা যায় লিভারের কন্ডিশন। সেটা খুব রেয়ার কেসে হয়, মানে ধরো 80% তোমাকে প্রবলেম দেয় না, বুঝতে দেয় না বলেই সাইলেন্ট কিলার, কিন্তু সে তার কাজ কিন্তু করছে, সে তোমার কোনো রকম প্রবলেম দিচ্ছে না, কিন্তু অন্যান্য উপশম বা অন্যান্য কমপ্লিকেশন কিন্তু সে আস্তে আস্তে ইনভাইট করছে ভেতরে, সে নিজে চুপ করে বসে আছে। আর 20% যেটা রেয়ার কেস, তারা হয়তো তোমার অ্যালকোহলিক লিভার, নন অ্যালকোহলিকের ক্ষেত্রে খুব একটা বোঝা যায় না। আর অ্যালকোহলিকের ক্ষেত্রে তার এমন এমন কিছু উপশম হবে, সে নিজেই ভয়ে চলে যাবে হয়েছে কিনা চেক করতে, তারপর সে ডক্টরের কাছে যাবে। এবার এই ফ্যাটি লিভার হলে তখন কি একদম অ্যালকোহল ইনটেক বন্ধ করে দেওয়া উচিত? একদমই বন্ধ করে দেওয়া উচিত। মানে যদি মনে হয় যে আমি কিওর হব পুরো, আর তাকে একদমই মানে যদি ভাবো যে না, আমি তো মাঝে একটা জার্নালও পাবলিশ হয়েছিল যেখানে বলা হয়েছিল যে যদি কেউ ভাবে যে আমি তো অ্যালকোহল অকেশনালি নিই, মানে ধরো কোনো দিওয়ালিতে নিচ্ছি বা নিউ ইয়ারে নিচ্ছি, আমার তো রোজ কোনো অভ্যেস নেই, তারও সিরোসিস অফ লিভারের চান্স যতটা, আর একজন যে রেগুলারও নিচ্ছে তারও চান্স কিন্তু একই থাকে। হ্যাঁ, একই থাকে। ও বাবা। তো আনন্দে যে না আমি তো অকেশনাল বা সিজনাল ড্রিঙ্কার, এটা কোনো তাতে আনন্দ পাওয়ার কিছু নেই, তোমার যদি হওয়ার থাকে হবে, হবেই। মানে সেটা তোমার চান্সটাকে ট্রিগার করবে, একদিন খেলেও সেটা ট্রিগার হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো সেখান থেকে প্রিকশন হিসেবে কি কি করা যায়? মানে বলা হয় যে লিভার নাকি নিজেই নিজেকে ঠিক করে, যেহেতু রিগ্রো হয়। হ্যাঁ, লিভার তো নিজেকে ঠিক করে, কিন্তু লিভারের জন্য তোমাকে লিভারটাকে হেলদি রাখার জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এই যে তোমাকে বললাম যে সকালবেলা একটু কাঁচা হলুদ খাবা, লিভারটা ডিটক্সিফাই হয়। তাহলে আমরা আগে মারা দেখবো না সবসময় হলুদ খাও বা হলুদ মাখো। আর হচ্ছে ডায়েটের মধ্যে প্রোটিনটা খুব বেশি, মানে ধরো একজন আছে না জিম করছে, যে বললাম যে প্রোটিনের হিসাবটা কি হওয়া, তার থেকে এক্সেসিভ প্রোটিন নিয়ে নিচ্ছে, তখনও কিন্তু লিভার ড্যামেজ হতে পারে। বা অনেক সময় আছে কি অনেকের প্রচুর সারাদিনই ফ্যাটি ফুডস, মানে ধরো প্রিজার্ভ ফুড বা রেডি টু, হয়তো রান্না করার সময় নেই, সবই প্রিজার্ভ আনছে, হয় না যে রেডি টু হয়ে যাচ্ছে, সেইগুলো কিন্তু তোমার একদম, তোমার যদি একটু হেপাটোমেগালি বা গ্রেড 1 এর দিকে যায়, ওই জিনিসগুলো পুরো বাদ দিতে হবে। বা ধরো ওই যে ফ্রোজেন ফুড, মানে অনেক মল থেকে আনছে, ভাবছি আমি এত দাম দিয়ে আনছি, ভীষণ কিছু হেলদি খাচ্ছি, কিন্তু সেগুলো যে আস্তে আস্তে তোমাকে ভেতরে ক্ষতি করছে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আর হচ্ছে তোমার লেট নাইট খাওয়াটা সব থেকে, মানে ফ্যাট লিভারের জন্য সব থেকে খারাপ। তাতে তোমার যদি একদিন তুমি ডিনার স্কিপ হয় তাও ভালো, কিন্তু লেট নাইট খাওয়া একদমই যাবে না, ঠিক আছে। আর সবজি বেশি করে খেতে হবে, হোল গ্রেনস, লিগিউমস, এগুলো ডায়েটে বেশি করে রাখতে হবে। আর সিডসও খুব, মানে যে এখন যে সুপার ফুড যে সিডসগুলো আছে, সেগুলো এখন আমরা বলছি, কিন্তু এগুলো অনেক দিন ধরেই প্রচলিত। আর সিডস যে তোমাকে এত এক্সপেন্সিভ কিনতে হবে এমন কোনো ব্যাপার না, তুমি কুমড়োর দানা বাড়িতেও স্টোর করতে পারো, তাই না? তুমি কুমড়ো খাওয়ার পর সেটা ড্রাই রোস্ট করে স্টোর করতে পারো। যে এই যে সারা গরম আমরা তরমুজ খাচ্ছি, সেই সিডসগুলো তো আমরা বার করে নিয়ে শুকিয়ে ড্রাই রোস্ট করতেই পারি। তো এই টাইপের প্রোটিনটা বুঝে খেতে হবে তোমার বডির কতটা রিকোয়ারমেন্ট। ফ্যাট খেলে গুড ফ্যাট, গুড ফ্যাট কি কি? গুড ফ্যাট যে বললাম, ঘি, আমন্ড, বাদাম, ওয়ালনাট, এগুলো তো তোমার। বাটারটা খুব একটা বলবো না যে মানে ভালো আর কি। এবার বাড়িতে যারা বাটার বানাচ্ছে ঠিক আছে, অনেকেই বাড়িতে বাটার বানায় বা আগেকার অনেকেই বানাতো, কিন্তু যে আমরা যে প্রসেস যে বাটারটা খাচ্ছি অতটা সেফ না। আর হোয়াট অ্যাবাউট চিজও গুড ফ্যাট না। চিজ, মেয়োনেজ তো একদমই না। আমি তো পেশেন্টদের মেয়োনেজ বাড়িতে রেডিমেড, মানে বাড়িতে বানানো দিয়ে দিই যে কিভাবে বাড়িতে বানাবে। তো সেইভাবে অনেকে মেয়োনেজ ধরো বাড়িতে বাচ্চার জন্য এসছে, তো স্যান্ডউইচ নিয়ে যাবে, তো তাকে বলি যে এইভাবে মেয়োনেজ বানিয়ে নেবেন, প্রসিডিওর দিয়ে দেওয়া হয়, হেলদি ভাবে গেল। তো এই চিজ, মেয়োনেজ তোমার হচ্ছে খুব বেশি ফ্রাইড, মানে একদম ডিপ ফ্রাইড ফুডস যেগুলো, মানে ধরো একদম তেলে চকবক, ফ্রেঞ্চ ফ্রাই, এইগুলো পুরো ভুলে যাও। তুমি সব খাও, মানে দেখো ডিপ ফ্রাইড এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, লুচি তো ময়দাও যাচ্ছে, তেলও যাচ্ছে, তুমি বিরিয়ানিও খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে বানিয়ে খাও।
বাড়িতে বানিয়ে বাড়িতে বানিয়ে তুমি একদম ঘিয়েতে বানিয়ে খাও, ঘি মডারেট রেখে, বা তেলেও যদি খাও, বাড়িতে বানিয়ে চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ তুমি কি তেলে খাচ্ছ, ঠিক আছে? এই যে একটা তেল বারবার রিউজ হয়ে অ্যাসিডিটি তো হয়ে যাচ্ছে না, সেই তেলে তুমি খাও, একদম সেফ। বা তোমার তন্দুরি খাবার ইচ্ছে, তুমি বাড়িতেই তন্দুরি বানিয়ে খাও। তুমি বুঝতে পারলে যে আমি 1 চামচ তেলের মধ্যে 250 গ্রাম চিকেন ব্রাশ করে করলাম, বাইরে তো তুমি দেখতে পাচ্ছ না। এই জিনিসগুলো যদি তুমি বাদ দাও, তুমি সব খেতে পারবে। তাহলে তোমাকে ফ্যাটি লিভার নিয়েও চিন্তা করতে হবে না। ফ্যাটি লিভার নিয়েও চিন্তা করতে হবে না, কিন্তু ওই অ্যালকোহলটা সম্পূর্ণ বাদ দিয়ে, অ্যালকোহলটা বাদ দিলেই ভালো। মানে সেটা এবার নিজের কন্ট্রোল পাওয়ার, নিজের উইল পাওয়ার, যে আমি ছাড়বো। আচ্ছা, হোয়াট অ্যাবাউট রেড মিট, পাঁঠার মাংস? পাঁঠার মাংসে মানে প্রথম কথা হচ্ছে যে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট আছে, কোলেস্টেরল লেভেল অনেকে তো আমার যেমন গন্ধেতেই মনে হয়, তবে হ্যাঁ 1 পিসই খাই খেলে। তো প্রথম কথা প্রচুর স্যাচুরেটেড ফ্যাট, কোলেস্টেরল লেভেল তাড়াতাড়ি ট্রিগার করতে থাকবে। তোমার হচ্ছে ইউরিক অ্যাসিডের ব্যথা যাদের আছে তাদের তো ইজ লাইক পয়জন পাঁঠার মাংস। তো একটু মানে অকেশনালি আর কি, আমি বলবো না যে তুমি পুরো ছেড়ে দাও লাইফ থেকে, ভালোবাসো। সপ্তাহে একদিনও খাওয়া যাবে না বলছো? মাসে 1 দিন ইজ গুড, মানে সপ্তাহে 1 দিন হলে তোমার হয়তো মেনটেন আছে বড়। কিন্তু অনেকে আছে না, খুব এরকমও পেশেন্ট প্রচুর পাই একদম স্লিম, ঠিক আছে, মানে আইডিয়াল ওটার থেকেও কম ওয়েট কিন্তু হাই কোলেস্টেরল। আবার এরকম পেশেন্ট প্রচুর আছে আমার, যে একদম মানে ওবেসিটি ক্লাস 1 গ্রেড, ক্লাস 2 গ্রেড, কিন্তু ব্লাড প্যারামিটার সব নর্মাল। আমার কাছে হেলদি কিন্তু সেই, যতই সে ওয়েট থাকুক। আচ্ছা, ঠিক আছে, হয়তো স্যার ওবেসিটি আছে, বিএমআই ঠিক নেই, কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ড তার একদম ক্লিন। কিন্তু এই একদম রোগা, পিসিওডির সমস্যা, ফ্যাটি লিভার আছে, সে কিন্তু কখনোই হেলদি না, যতই তার ওয়েট ঠিক থাকে। তার মানে ওইটা ওয়েট ঠিক আছে মানে ভেতর সবটা ঠিক। সবথেকে একটা বড় আমাদের মিথ যে সুন্দর ফিগার, স্লিম, একদম সেফ ফিগার, সে একদম হেলদি, তার কোনো রোগ থাকতে পারে না। আর একজন সে ওবেস, ক্লাস 1 ক্লাস 2 ওবেসিটি, তার মানে সে হেলদি না। তার মানে আমাদের এখানে এই জায়গা এইটা রোগা, ওইটা রোগা, এরা যে সবাই শারীরিক ভাবে সব ইন্টারনালি খুব ভালো আছে তা নয়। যে ভালো আছে, হয়তো ভালো থাকতেও পারে, যে তখন আমি বুঝবো তার ব্লাড প্যারামিটারে যে জিনিসগুলো আছে, যেগুলো থাকলে আমি বলবো যে এবার সে সুস্থ, সেটা চেক করার পরই বোঝা যাবে। নাও হতে পারে, মানে এসেনশিয়ালি মানে ওই রোগা মানেই সুস্থ তা নয়। আমার অনেক পেশেন্ট আসে এসে খুব ডিপ্রেস থাকে, হয়তো দেখলাম ওবেসিটি ক্লাস 2, আমি বললাম আপনি মন খারাপ কেন করছেন? দেখুন আপনার আগের পেশেন্টটা যে বেরিয়ে গেল তার এত কমপ্লিকেশন, আর আপনার শুধু ওবেসিটি, এটা তো কন্ট্রোল করা ইজি, ওয়েট লস করা ইজি, কিন্তু আপনার মেডিকেল ব্যাকগ্রাউন্ড তো কোনো রোগ নেই, আপনি সুস্থ সবল এত কাজ করছেন, একদম মনকে ভালো রাখুন, ঠিক আছে? তো এইটা খুব ভুল ধারণা, মানুষ কি বলে মানে চোখে দেখে বিচার করে, যে মানে তার হেলথ চোখে আমি কি দেখছি। তাহলে সাধারণভাবে কোনো মানুষ যদি ওয়েট লস করতে চায় তাহলে তার থাম্ব রুল কি কি? ধরো তাকে একটা হেলদি ডায়েট তো নিতেই হবে, তাছাড়া তাকে ওয়ার্কআউট করতেই হবে। 70% ডায়েট, 30% এক্সারসাইজ। 70% ডায়েট, 30% ওয়ার্কআউট, মানে এক্সারসাইজটা করাটা খুব দরকার, মানে ইফ ইউ ওয়ান্ট টু গেট টোন ফিগার। তাহলে জীবন থেকে কি কি বাদ চলে গেল সেগুলো একটু মানে তুমি আস্তে আস্তে সবই বাদ দিয়ে দিচ্ছ মোটামুটি। পাঁঠার মাংস বাদ চলে গেছে, লুচি বাদ চলে গেছে, এবার আমার যেটা লুচি আটার করে খেতে পারো, মানে অকেশনালি খেতেই পারো, ডিপ ফ্রাই করতে বারণ করছো, সেই তুমি অকেশনালি খাচ্ছ, রেগুলার তো না। মানে তুমি ধরো আমি পুরোটাই সপ্তাহে একদিন না, সপ্তাহে একদিন এলাও হবে না, কিন্তু আমি পেশেন্টদের গোল দিই যে তুমি আমাকে এত কিছু যদি করে দেখাতে পারো, তোমাকে আমি এটা এলাও করবো বা ওটা এলাও করবো, তো সেই ইন্টারেস্টে সে আরো পেশেন্ট ভালো ডায়েটটা ফলো করে, ঠিক আছে? তবে সুগার কিন্তু পুরো বাদ না, ন্যাচারাল সুগার খাওয়া যায়। ন্যাচারাল সুগার মানে স্টিভিয়া বলছো? না, স্টিভিয়াই খেতে হবে এমন কোনো মানে নেই। ধরো হাই কোলেস্টেরল বা ফ্যাট লিভার, তাদের জন্য কিন্তু তোমার খুব ভালো কাজ করে ডার্ক চকলেট। এবার ডার্ক চকলেট এমনিতেও আমাদের শরীরে ফিল গুড হরমোনের সিক্রেশন বাড়ায়, ইনস্ট্যান্ট মুডটাকে ঠিক করে। এবার ডার্ক চকলেট ধরো আমরা মার্কেটে যেগুলো খাই সেগুলো না নিয়ে ধরো চকো চিপস বা চকো নিপস যেগুলো হয় সেটা দিয়ে আমি একটুর মধ্যে কোকোনাট বাটারের পাল্প দিয়ে একটুখানি হানি দিয়ে আমি একটু ফ্লেভার ধরো তুমি দিতে পারো, ভ্যানিলা এসেন্স দিয়ে বাড়িতে বানিয়ে তুমি রেখে দিলে, ঠিক আছে? যখনই তোমার মুড সুইং হচ্ছে তুমি একটা করে বাইট খাচ্ছ। যাদের এত কিছু করার সময় নেই কিন্তু তার সুগারের জন্য ক্রেভিং হয়, মানে মাঝে মাঝে মানে ফ্রিজ খুলে একটু মিষ্টি খাই, তারা কি করবে? তাদের আমি বলি যে ধরো একদম একটু টাইট জমাট বাঁধা টক দই, মানে গ্রিক ইয়োগার্ট টাইপের বা টক দই নর্মাল একটু টাইট, তার মধ্যে একটু চিয়া সিড সোক করে ভিজিয়ে রাখতে, মানে আগে থেকে আলাদা করে সেই চিয়া সিডটা আমি উপর থেকে একটা সুন্দর বলে নিলে, প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট খাওয়ার জন্য, দেখবে সুন্দর দেখতে হলে খেতেও ইচ্ছা লাগে, তো সেই এটা কাঁচের বলে সুন্দর করে ওটা রাখলে দইটা, এবার উপর থেকে চিয়া সিড সোক করে 1 চামচ দিয়ে দিলে। এবার ধরো যেই জিনিসগুলো ন্যাচারাল সুইটনার কিন্তু ক্ষতি কম, একটু ডেটস কুচিয়ে দিলে, ঠিক আছে? একটু চেরি দিয়ে দিলে, ডেটস মানে খেজুর, একটু চেরি দিয়ে দিলে, একটু ড্রাই ফ্রুটস আমন্ড ওয়ালনাট পেস্তা উপর থেকে দিয়ে দিলে, এবার তুমি উপর থেকে 1 চামচ হানি এইভাবে দিয়ে দাও, দেখতে খুবই ডেলিশিয়াস হবে। চাইলে তুমি ওর মধ্যে যখন যে একটু বেদানা দিতে পারো, বা ধরো সবে মিষ্টি, প্রত্যেকটা জিনিস মিষ্টি, চিয়া সিড তোমার ডেটস মিষ্টি, চেরি মিষ্টি, তোমার হচ্ছে কিশমিশ দিতে পারো, কিশমিশ মিষ্টি, হানি মিষ্টি, কিন্তু এগুলো সব ন্যাচারাল সুগার,
ঠিক আছে, দিয়ে তুমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দাও। এবার যখনই একটু মনে হচ্ছে একটু রিল্যাক্স করবো, ফ্রিজ থেকে ওটা বার করো, চামচ করে খাও। তোমার এই সুইট ক্রেভিংটাও মেটালো, আর বাকি হচ্ছে তুমি যেটা খেলে গিল্ট ফ্রি হয়ে খেলে। মানে আইসক্রিমটাকেও কিন্তু গরমকালে এভাবে রিপ্লেস করা যেতে পারে। জিভে জল চলে এলো শুনে। বা তুমি চাইলে ওর মধ্যে চপ করে আমের টাইমে একটু আম দিয়ে দাও। আহা, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমার খুব সন্দেশের উপর দুর্বলতা, নরম পাকের সন্দেশ। বলে দিই, হ্যাঁ বলে দাও। আমি সব পেশেন্টদেরই যার যেটা, আমি পেশেন্টকে যখন আমি ডায়েট চার্ট দিই, রেসিপি সব প্রোভাইড করে দিই যাতে সে একটু বানাতে পারে। যাদের খুব সন্দেশের প্রতি দুর্বলতা তাদের বলি বাড়িতে তুমি দুধ কেটে ছানা বানিয়ে ফেলো, বানিয়ে একদম বেশি তোমার খাটনি দরকার, জাস্ট ছানাটা বানাও, একদম 1 চামচ খাঁটি ঘি নাও, ওর মধ্যে গরম মশলা, একটু লবঙ্গ, একটু দারচিনি, একটু এলাচ, যেটা ফ্লেভার দেয় সেটা দাও, ওপর থেকে সন্দেশটা দিয়ে দাও, ওই ঘিয়ের মধ্যে নাড়বেই যখন ঘর পুরো মোমো করবে। এবার ওপর থেকে একটু গুড়, জ্যাগারি পাউডার, যদি গুড় নর্মাল কেনার সময় না পাও, জ্যাগারি পাউডার এখন পাওয়া যায়, ওপর থেকে একটু ছড়িয়ে দাও। এবার যদি তোমার মানে শেপ দেওয়ার সময় না থাকে, ওটাই তুমি চামচে করে খাও, মানে অপূর্ব সুন্দর খেতে। আর যদি তোমার শেপ দেওয়ার সময় থাকে, একটু সুন্দর করে প্লেস করে একটু কাটিং করে নাও, ওপর থেকে একটু পেস্তা একটুখানি তুমি ওর মধ্যে দিয়ে দাও, তুমি একটু ওর মধ্যে আমন্ড বা একটুখানি একটা করে কিশমিশ বসিয়ে দাও, বাড়িতেই হয়ে গেল, বেশিক্ষণ লাগে না। আর তুমি গিল্ট ফ্রি হয়ে খাও, চিনিটা পুরো চলে গেল, ঘি খাচ্ছ আর গরম মশলা যে ফ্লেভারটা বেরোবে, অপূর্ব সুন্দর। বাহ, क्या बात, মাউথ ওয়াটারিং। আমি বলছি আপনি জিভে জল চলে আসছে। এবার তুমি আমাকে বলো, এটাকে বলা হয় শীতকালে নলেন গুড় দিয়ে করতে। হ্যাঁ, নলেন গুড় এইভাবে স্প্রেড করে দিতে। নলেন গুড় ফ্যান্টাস্টিক। যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা কি কি সাবধানতা অবলম্বন করবে? থাইরয়েডের যেটা মেইন হচ্ছে গয়ট্রোজেনিক খাবার, যেগুলো তোমাদের বললাম, সোয়াবিনটা স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে বলা হয়, বাঁধাকপিটা একটু অ্যাভয়েড করলে ভালো, পালং শাক, পুঁই শাক কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটাকে আর ম্যাল ফাংশনটাকে বাড়ায়, তো পালং শাক, পুঁই শাকটা বারণ করব। ও পালং শাক, পুঁই শাক খাওয়া যাবে না? পালং শাক এমনি খুব বেনিফিট, কিন্তু তোমার থাইরয়েড থাকলে না খাওয়াই ভালো, ঠিক আছে। আর বাকি তুমি একটু অ্যাভয়েড করবে তোমার ওই টোফু কিন্তু থাইরয়েডের জন্য সেফ না। বা একরকম তোমার ইয়ে হয়, কালি ডাল টাইপের একটা হয়, ওই ডালটা অ্যাভয়েড করলে ভালো। মেনলি বাঁধাকপি, সয়াবিন, আর হচ্ছে তোমার খুব বেশি তোমার হচ্ছে স্ট্রং ঘন দুধের চা, ঘন দুধের কফি, এগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয় থাইরয়েডের জন্য। আর একটু আয়োডিন রিচ খাবার খাওয়া দরকার। আয়রন রিচ খাবার কি? আয়োডিন রিচ খাবার বলতে ধরো যে সামুদ্রিক মাছ কিন্তু তোমার ইয়ের জন্য খুব ভালো, থাইরয়েডের জন্য। আর হচ্ছে অনেকেই আবার রক সল্ট খায়, মানে যে আমি ওয়েট লসে আছি, রক সল্ট খাচ্ছি, কিন্তু এদিকে আমার থাইরয়েড, কিন্তু রক সল্টে কিন্তু আয়োডিন ফর্টিফিকেশন আলাদাভাবে হয় না, তো সেখানে তোমার আয়োডিনের কিন্তু একটা ঘাটতি থেকে যাচ্ছে। ডিমে খুব ভালো আয়োডিন আছে, ভালো আয়োডিন আছে, তো একটা করে ফুল এগ তুমি খাও, ঠিক আছে, আয়োডাইজ সল্ট খাও। আর হচ্ছে তোমার ব্রাজিলিয়ান নাটস যদি খেতে তোমার মানে একটু কস্টলি, যদি এটা না পাও তুমি অন্য সোর্সগুলো চয়েস করো। এরকম তো নেই, মানে আমাদের নেচার এমন একটা জিনিস, নেচারের কাছে এরকম নেই যে কার কতটা অ্যাফোর্ড ক্ষমতা, নেচার সবার জন্য ভেবেছে, প্রত্যেকটা রিপ্লেসমেন্ট আছে, এটা না হলে ওটা নিতে পারো, ওটা না হলে ওটা নিতে পারো। যারা হয়তো ব্রাজিলিয়ান নাটস কিনতে পারছে না, ব্রাজিলিয়ান প্রচুর সেলেনিয়াম আছে যেটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন ঠিক করে, তো ব্রাজিলিয়ান নাটস না পারলে তুমি খাও, ডিম খাও, ডিম তো ইজি অ্যাভেলেবেল আর চিপ জিনিস। বা তুমি আয়োডিন, দুধেও ভালো আয়োডিন আছে, ঠিক আছে। আর বাকি হচ্ছে তোমার সামুদ্রিক মাছ, এগুলো খাও, তাহলে কিন্তু তোমার শরীরে ভালো আয়োডিন যাবে। আচ্ছা, তুমি বললে যে হ্যাপি হরমোন সিক্রেশন, সত্যি আমরা জানি কিছু খাবার খেলে হ্যাপি হরমোন সিক্রেশন হয় এবং আমরা সবাই হ্যাপি থাকতে পছন্দ করি। যখন ডাউন থাকবো, এই হ্যাপি হরমোন সিক্রেট করে কি কি খাবার খেলে? মেইনলি সবথেকে একদম তাড়াতাড়ি করে চকলেট, ক্যাডবেরি, বা ধরো তুমি এই যে মিষ্টি তুমি খুব ভালোবাসো, সেই মিষ্টিটা আমি যেভাবে বললাম, মিষ্টিটা তুমি ওইভাবেই খাও, তোমার ইনস্ট্যান্ট তুমি মুড ভালো হয়ে যাবে, তোমার হ্যাপি হরমোন সিক্রেশন তোমার বেড়ে যাবে, ঠিক আছে। যেটা ভালোবাসে সেটাই তার বেশি হেল্প করে, কিন্তু সেটা যদি হার্মফুল হয়, সেটা রিপ্লেসমেন্ট হেলদি হবে, তোমাকে ভেবে নিতে হবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তোমার নিজের যদি কখনো রাত্রি 12:30টার সময় হঠাৎ খিদে পেয়ে যায় প্রচন্ড, তাহলে তোমার, আমি সবসময় আমার খিদে পেলে আমি যেটা বেশি করে আমি মাখানা খাই। মানে কালকে আমি চেম্বার করছিলাম গড়িয়াহাটে, সেখানে মানে 15-20 জন পেশেন্ট দেখার পর এতটাই ডাউন লাগছে, এনার্জি পাচ্ছি না, আমি ইনস্ট্যান্ট খেলাম, মাখনা খেলাম, আর একটা জিনিস খাই, আমি ড্রাই ফ্রুটস লাড্ডু খাই। আজকেও আমি ক্যারি করছি, এখান থেকে চেম্বারে যাবো, নিয়ে যাচ্ছি, যে একদম প্যাক করাই আছে ড্রাই ফ্রুটস লাড্ডু। কখনো বাড়িতে বানিয়ে নিই, আর যদি সময় না থাকে আমার একজন পরিচিত আছে যে বানিয়ে দেয়, মানে যে ফ্রুটসগুলো আমার প্রেফারেন্স আছে সেইগুলো বলে দিই, এবার তার মধ্যেও জ্যাগারি দিয়ে, গুড় দিয়ে, চিনিটাকে রিপ্লেস করে বানিয়ে দেয়, খুব হেলদিও হয়, মানে খুব ফিলিংও হয়। তো এটাও কিন্তু আমার রাত্রিবেলা আমি যদি খিদে পাই, আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিই এটা। আর কখনো কখনো ওটসের কুকিজও খাই।
মানে গুড় দিয়ে বানানো বা ঘি গুড় একসাথে মিক্সড করে বানানো ওটস কুকিজ খেয়ে। তুমি সবটাই ওই রেসিপি ওর নিজে বানিয়ে নেওয়া বা সময় না থাকলে যারা হেলদি ওয়েতে বানায় বা সে আমাকে ভিডিও করে পাঠাচ্ছে, আমি দেখে বলি ঠিক আছে এবার গ্রিন সিগন্যাল পাঠাও বাড়িতে। আচ্ছা, দ্যাটস গুড। আর একটা ভীষণ মানে কমন প্রবলেম, যেটা আগে বলতো 40+ই হয়, এখন তো অনেক অল্প বয়সেও হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ডায়াবেটিস। ডেঞ্জারাস এখন একদম লাইফস্টাইল ডিসঅর্ডার প্রত্যেকের বাড়িতে, মানে 5 জনের মধ্যে তুমি 2 জন পাবে ডায়াবেটিক পেয়ে যাবে। এই ডায়াবেটিক লোকজন কি ধরনের ডায়েট ফলো করবে? আচ্ছা, ডায়াবেটিস কেন হয় সেটা একটু মানে সব মানুষের একটু জানা খুব দরকার। আমরা যখন খাবার খাচ্ছি, ধরো খাবারটা ব্রেকডাউন হচ্ছে গ্লুকোজে, ঠিক আছে? এই গ্লুকোজটা কোথায় যাবে? গ্লুকোজটা যাবে হচ্ছে আমাদের ব্লাডে যে সেলগুলো আছে সেলগুলোর মধ্যে এন্টার করবে, মানে ওটা এনার্জি দেবে। সেই সেলগুলোর মধ্যে এন্টারের কাজটা কে করে? সেটা হচ্ছে ইনসুলিন, ঠিক আছে? ইনসুলিন ইজ লাইক, তুমি কি বলবো, এটা ব্রিজের কাজও বলতে পারো, যে তালা থেকে চাবি খোলার কাজও বলতে পারো। যে ইনসুলিনটা তোমার এই যে ব্রেকডাউন হয়েছে গ্লুকোজে সেটা ঢোকাবে। এবার কি হচ্ছে, যখন আমাদের বডিতে মানে ধরো, আর ইনসুলিন সিক্রেশন হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে। এবার ধরো আমরা যখন প্রচুর মিষ্টি খেয়ে নিচ্ছি বা মিষ্টি খাচ্ছি, শুধু মিষ্টিই বলবো না, ধরো কার্বোহাইড্রেট যেগুলো খাবারগুলো হাই আছে, মানে সিম্পল কার্বোহাইড্রেট খুব বেশি খাচ্ছি, তখন কি আমাদের ব্লাডে গ্লুকোজ বাড়ছে, সেটা মানে খাবার পর ব্রেকডাউনে গ্লুকোজ হচ্ছে, তখন বিটা সেল যেটা আছে প্যানক্রিয়াস, সেও বেশি বেশি করে ইনসুলিন বার করছে, কারণ তাকে তো ঢোকাতে হবে গ্লুকোজটাকে সেলে। এবার কি হচ্ছে, সেলের মধ্যে অলরেডি ধরো তোমার ভরে আছে গ্লুকোজ, এবার ওর মধ্যে ও ভরে আছে, ওরা নেওয়ার জায়গা নেই, তখন ও কি করবে, মানে আমি নেবো না, ঠিক আছে, রিফিউজ করবে। যখনই রিফিউজ করবে, সেই গ্লুকোজটা ঢুকতে পারছে না, সেটা সে থেকে যাচ্ছে ব্লাডে। তারপর তুমি ব্লাড যখন চেক করছো, তোমার দেখছো গ্লুকোজ হাই। তো অনেক সময় কি হয়, ইনসুলিন হরমোন সিক্রেশন, অনেক সময় ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে না, এটাও হয়, বা অনেকে খাওয়ার কারণেও হয়, ঠিক আছে, অনেকগুলো কারণে কিন্তু এটা বাড়ে। এবার ডায়াবেটিসের জন্য যেটা সব থেকে মাথায় রাখতে হবে, যে আমাকে হাই ফাইবার রিচ খাবার খেতে হবে, আর সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো, ধরো খুব বেশি ভাতের পরিমাণটা কম রাখতে হবে, আলু, চিনি, এই জিনিসগুলো একদম বাদ, ঠিক আছে? আর ফ্যাটটা খাবো হচ্ছে তোমার যেগুলোতে একটু হেলদি ফ্যাট, মানে স্যাচুরেটেড ফ্যাটটা একটু বাদ দিতে হবে, ট্রান্স ফ্যাট কম খাবো, আর হচ্ছে ধরো মানে জল বেশি করে খেতে হবে। ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু এক্সেসিভ হাঙ্গার, এক্সেসিভ থার্স্ট হয়, মানে যেটাকে পলিডিপসিয়া, পলিফেজে এগুলো বলে, টার্ম আছে। তো সেই জিনিসগুলো তোমাকে প্রিকশনের জন্য জল বেশি করে খেতে হবে। আর আমাদের যে প্লেটিংটা হবে খাবার, সেটা তুমি লাঞ্চ বলো, ডিনার বলো, আমার যেন হাফ পোর্শন থাকে ভেজিটেবলস আর স্যালাড, হাফ পোর্শন ভেজিটেবল স্যালাড, বাকি তুমি হোল গ্রেনস রাখো 1/4, তার কিছুটা রাখো তুমি হচ্ছে 1/4 রাখো প্রোটিন। মানে এইভাবে তুমি প্লেটটা যদি সাজাও গোল করে, একদিকটা তুমি ভেবে নাও স্যালাড আর সবজি, সেই একরকম সবজি হোক, 2 রকম সবজি হোক, আর 1/4 তুমি হোল গ্রেনস। মানে ধরো তুমি রাইস খাচ্ছ, ব্রাউন রাইস, নর্মাল রাইস খাও, বা তুমি কিনোয়া, ওটস যেটাই খাচ্ছ, আর বাকি একটু প্রোটিন রাখো। এইভাবে প্লেটটা ভাবলেই কিন্তু তুমি সুগারটাকে কিন্তু ম্যানেজ করতে পারবে। ডায়াবেটিক লোকজনের পক্ষে ওয়ার্কআউট করাটা কতটা জরুরি? খুব দরকার, মানে এক্সট্রা ক্যালোরিটা বার্ন করাটা খুব দরকার। আর হচ্ছে কিছু প্রাণায়াম, সর্বাঙ্গসন খুব ভালো হেল্প করে। আমি থাইরয়েডের ক্ষেত্রেও যেমন বলছিলাম, থাইরয়েডও মিস করে গেলাম, থাইরয়েডও কিন্তু এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। মানে যে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডটা, এই জায়গাটা যদি আমরা রাত্রিবেলা কোল্ড প্রেসড ওয়ালনাট অয়েল আর রাত্রে শোয়ার আগে যদি মাসাজ করে শুই, থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন ঠিক হয়। আর থাইরয়েডের লায়ন পোজ খুব ভালো এফেক্টিভ, মানে জিভ, সিংহ যে জিভ বার করে করে, এটা সিংহাসন বলে, ওটাও কিন্তু থাইরয়েডের ফাংশন ঠিক করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, থাইরয়েডের জন্য সর্বাঙ্গাসন খুব ভালো, সিংহাসন খুব ভালো। আর হচ্ছে তোমার এই যে রাত্রিবেলা শোয়ার আগে ওয়ালনাট অয়েল ইজিলি অ্যাভেলেবেল, রাত্রিবেলা হালকা করে মাসাজ করে শো। আর সুগার পেশেন্টদের জন্য সকালবেলা, ডায়াবেটিস যারা, যদি তোমার বডি হয়তো খুব ভারী হয়ে গেছে, তুমি খুব বেশি হার্ড ওয়ার্ক করতে পারো না বা এক্সারসাইজ করতে পারো, সকালবেলা একটু মর্নিং ওয়াক করো, লাংসের জন্য ভালো হলো, তুমি ফ্রেশ অক্সিজেন মানে করলে। আর একটু সকালবেলায় প্রাণায়াম, ছাদে উঠে, সকালবেলায় সূর্যের আলোটাও লাগছে বডিতে, ভিটামিন ডিও গেল, তুমি একটু ফ্রেশ অক্সিজেনও পেলে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মনটাকে ভালো রাখা, লাস্ট বাট নট লিস্ট, মন সবসময় ভালো রাখবে। মন ভালো না রাখলে তুমি যতই কস্টলি খাবার খাও, কস্টলি ডায়েট ফলো করো, তোমার কোনো কিছু ওয়ার্ক করবে না। আর স্লিপ প্যাটার্ন, 8 ঘন্টার ঘুম খুব দরকার। কতক্ষণ? 8 ঘন্টা। 8 ঘন্টা যদি নাও হয়, মিনিমাম 6 ঘন্টার একটা সাউন্ড স্লিপ প্রত্যেকটা মানুষের খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমার ট্রেস অ্যাংজাইটি কমাও। ট্রেস অ্যাংজাইটি কিন্তু তোমার সুগার লেভেলটাকে আরো এনহ্যান্স করে, ট্রিগার করতে থাকবে। আর ওই স্ক্রিনিং টাইম, মানে ধরো তোমার কাজ হয়ে গেছে রাত্রিবেলায়, তুমি খাওয়া দাওয়া করে একদম রিল্যাক্স ফ্রি, ভাবছি এবার একটু স্ক্রোল করি,
ঠিক আছে, এবার একটু স্ক্রোল করি, এদিকে তোমার কিন্তু ডায়াবেটিস আছে। তুমি সকালবেলায় এরকম ভাবে করতে করতে 15-20 দিন 1 মাস পর চেক করো, দেখবে তুমি মেডিসিন খাচ্ছ, ডায়েট, এই অনেক মানে সুগারের আমি মেডিসিনও খাচ্ছি, ডায়েটও করছি, তাও সুগার কন্ট্রোল হচ্ছে না। তোমার যে বাকি জিনিসগুলো তুমি তো অ্যাভয়েড করে যাচ্ছ, মানে ইগনোর করছো, যে তুমি ভাবছো এটা আমার মি টাইম, কিন্তু মি টাইমটাও মি টাইমের মতোই হতে হবে। মি টাইম মানেই না তুমি নিজের ক্ষতি করে ফেলবে। আর বডি আমাদের কিছু কিছু সিগন্যাল দেয়, যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যখন দেখি আন্ডার আই পুরো মোটা করে ডার্ক সার্কেল, এটা কিন্তু সিগন্যাল যে তুমি কিন্তু হেলদি নেই বা তোমার লাইফস্টাইল কিন্তু হেলদি নেই, বুঝতে পেরেছো? তো ডার্ক সার্কেল দেখলে আমরা কি করি, তাড়াতাড়ি কি অয়েন্টমেন্ট লাগাবো, কি করলে যাবে, এটা ভাবি যে হয়তো ঘুম হয়নি, কিন্তু এটা তোমার সিগন্যাল দিচ্ছে শুধু ঘুম হয়নি না, তোমার কিন্তু বডিতেও তোমার মেটাবলিজম গন্ডগোল, বা তোমার কিন্তু আস্তে আস্তে ওই ফ্যাটি লিভার যেমন সাইলেন্ট কিলার সেও আসছে, বা আস্তে আস্তে আদার ডিজিজগুলো বডিতে ঢোকার চেষ্টা করছে বা ঢুকেও গেছে। ও বাবা, ওটা তো ভেবে না, তোমার একটা সিগন্যাল দিচ্ছে বডি, ঠিক আছে? এইটার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কানেক্টেড। আমরা লিভার নিয়ে কথা বললাম, ডায়াবেটিস নিয়ে কথা বললাম, থাইরয়েড নিয়ে কথা বললাম। এইবার যেটা আর মানে আমাদের অনেকেরই সমস্যা হয়, দ্যাট ইজ প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের যাদের সমস্যা রয়েছে, এই প্যানক্রিয়াসটাকে কি করে ঠিক রাখবো এবং প্যানক্রিয়াসের ক্ষতি হলে কি কি হতে পারে? প্যানক্রিয়াসের ক্ষতি হলে মোটামুটি ধরো প্যানক্রিয়াটিক যে প্রবলেমগুলো হয়, প্যানক্রিয়াস থেকে যে এনজাইমগুলো সিক্রেশন হয়, তখন যদি আমাদের খাওয়া দাওয়া লাইফস্টাইল ঠিক না থাকে, ওই এনজাইমগুলো ঠিকঠাকভাবে সিক্রেশন হয় না। তখন ঠিকঠাকভাবে সিক্রেশন না হলে আমাদের স্টমাক আপসেট থাকবে, ব্লটিং, ডাইজেশনের প্রবলেম, বা ওই তোমার মনে হবে যেন সবসময় ফুল হয়ে আছো, রিফ্লাক্স হবে, যেটাকে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বলে, গার্ড, তো খাবারটা মনে হবে ফ্লো ব্যাক হচ্ছে। তো প্যানক্রিয়াসের প্রবলেমে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ফাইবার, সব কিছুরই মেন হচ্ছে ফাইবার রিচ খাবার খাও। ফাইবার রিচ খাবারের মধ্যে কি কি পড়ে? বেশি করে ভেজিটেবলস, মানে হারা ভাড়া সবজি, মানে একদম গ্রিন ভেজিটেবলস, কালারফুল ভেজিটেবলস, যেটা তোমার ভালো লাগে খাও। আর প্রোটিনটা লিন প্রোটিন খাও। লিন প্রোটিন মানে হচ্ছে যেটাতে তোমার স্যাচুরেটেড ফ্যাটটা কম। মানে ধরো তুমি চিকেন কিন্তু লিন প্রোটিন, তুমি যদি চিকেনের ছাল বাদ দিয়ে ব্রেস্ট পার্টটা নাও, লিন প্রোটিন, কিন্তু তোমার এটাও কিন্তু প্রোটিন, মাটন, কিন্তু লিন প্রোটিন না, স্যাচুরেটেড ফ্যাট বেশি, চর্বি প্রচুর বেশি, ঠিক আছে? এবার কিছু ফ্যাট হোমোজিনাইজড ভাবে থাকে, এটা আলাদা করা যায় না, কিন্তু মাটনটা দেখলেই বোঝা যায় এটা স্যাচুরেটেড ফ্যাট ভর্তি। তো লিন প্রোটিন খাও। লিন প্রোটিনের মধ্যে ধরো তুমি টক দইও লিন প্রোটিন, টক দইয়ের যে টক দইতে ফ্যাট থাকে, সেই ফ্যাটটা কিন্তু হেলদি ফ্যাট, ঠিক আছে? বা তুমি ধরো মাছ খাচ্ছ, খুব বেশি মানে চর্বিওয়ালা মাছ না, সেটা লিন প্রোটিন, বা নর্মাল চিকেন যেটা যেভাবে বললাম, তো লিন প্রোটিন খাও। প্রোটিনটা তোমার হতে হবে মানে ওই স্যাচুরেটেড প্রোটিন, যেগুলোতে চর্বিযুক্ত যে প্রোটিন সেটা বাদ দাও, ঠিক আছে? শাকসবজি বেশি করে খাও, আর হোল গ্রেনস খাও। আর হচ্ছে তোমার সবার শেষে যেটা ইম্পর্টেন্ট, যে আবার বলবো, স্ক্রিন টাইম কমাও, স্লিপিং হ্যাবিটটা ঠিক করো, আর হচ্ছে যতটা পারো স্ট্রেস, অ্যাংজাইটি সবার লাইফে আছে, যতটা সেটাকে মানে নিজের কন্ট্রোলে হ্যান্ডেল করতে পারো, যেটা যেন তোমার শরীরের ওপর হাবি না হয়ে যায়, যে এতটাই বেশি হয়ে গেল যে আমার শরীরের সিস্টেমগুলোই ঘেটে গেল। তোমার যে সমস্ত পেশেন্ট প্যানক্রিয়াটাইটিস নিয়ে আসে, তাদের তুমি কি অ্যাডভাইস করো? প্যানক্রিয়াটাইটিস যারা নিয়ে আসে তাদের বেশি আমি বলি যে প্রোটিনটা বুঝে খান। মেন হচ্ছে প্রোটিন, পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম প্রোটিন। যদি দেখি যে তার কন্ডিশন খুবই ধরো মানে খুব ডিটোরিয়েট করেছে, তখন সেই বুঝে প্রোটিনটা দেওয়া হয়। কখনো তাকে 1 গ্রামও দেওয়া হয়, কখনো 0.8 গ্রামও পার কেজি অনুযায়ী ক্যালকুলেট করি। কখনো কখনো যদি দেখি তাকে বেশি দিতে হবে, অনেক সময় হাই প্রোটিনও দিতে লাগে, তখন 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট, ম্যাক্সিমাম 2 গ্রামও অনেক সময় দেওয়া হয়। তো সেটা তার কি স্টেটে আছে প্যানক্রিয়াসের রিপোর্ট, সেই বুঝে দেওয়া হয়। আর তাকে বলা হয় যে শাকসবজি যাই খাবেন খুব বেশি মশলাদার নয়, মানে ওই ধরো খুব বেশি ডিপ তেলে ফ্রাই করে খাবেন, মানে ধরো নর্মাল ধরো একটা পাতলা লাউয়ের তরকারি, পাতলা পেঁপের তরকারি, ঠিক আছে? বা ধরো খুব মানে একদম পাতলা করে একটা থিন ডাল, যেটা বলে একদম গাঢ় ডাল না, একটু থিন ডাল খাও। মাছটা তুমি অ্যাভয়েড করো, 700-800 গ্রামের মধ্যে রুই কাতলা যাই মাছই খাও, বলা হয় যে ফ্যাটি ফিশ না। মানে আমি যাচ্ছি 3 কেজি 4 কেজির কাতলা মাছ দেখছি বড় বড়, বা 5 কেজির কাতলা দেখলাম ভাবছি তো বিশাল ভালো ভালো পেটি বেরোবে, একদম চর্বিযুক্ত, সেইগুলো পুরো বাদ দাও। তুমি মাছ খাও, তুমি 700-800 গ্রামের রুই কাতলা খাও, বা ছোট মাছ খাও। বা রাত্রিরে ডিনারটা বলা হয় খুব তাড়াতাড়ি করতে। অনেকে থাকে প্যানক্রিয়াটিক সমস্যায়, পেটে ব্যথা থাকে বা লোয়ার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট থাকে, তখন তাকে বলা হয় যে গ্লুটেনটা অ্যাভয়েড করতে, রুটিটা খেলে উটসে ডাটের রুটি খেতে। বা ধরো অনেক সময় মানে এতটাই ব্যথা থাকে, তখন তাকে একটু খাবারগুলো, একটু ভাতটাও নর্মাল ভাতও দুপুরে একটু সফট রাইস দেওয়া হয়, একটু ওভারকুক ভাত খেতে। তো যার যেরকম পেশেন্টের রিপোর্ট, যার যেরকম কন্ডিশন, সেইভাবেই কিন্তু প্ল্যানগুলো বানানো। আচ্ছা, অ্যাসিডিটি অ্যাভয়েড করব কিভাবে? অ্যাসিডিটি অ্যাভয়েড করার সব থেকে যেটা মানে ফার্স্ট যেটা করতে হবে, এমটি স্টমাকে থাকা যাবে না।
এমটি স্টমাক খালি পেটে থাকা যাবে না। অনেকেই ভাবে আমি সকালবেলা ঘুম থেকে উঠে 12টা অবধি 12টার পর আমি খাবো, ততক্ষণে আমাদের স্টমাকে একদম অ্যাসিড ভরে গেছে। আমাদের স্টমাক থেকে সবসময় এসিএল সিক্রেশন হচ্ছে, যখনই খাবার যাচ্ছে সেই অ্যাসিডটা খাবারটাকে নিউট্রালাইজ করছে, মানে অ্যাসিডটা নিউট্রালাইজ হচ্ছে খাবারের দ্বারা। তো যখনই তোমার খালি পেটে থাকছো, তোমার কি হচ্ছে, অ্যাসিডটা ডাইরেক্ট তোমার স্টমাক থেকে ইসোফেগাসে গ্রাসনালিতে চলে এসে সেটা গলার কাছে টক টক ভাব একটা ঢেকুর তুলসার খাট্টা একটা সেটাকে কিন্তু প্রিভেনশনের জন্য খাবার খেতে হবে। আর সব থেকে যেটা আরেকটা ইম্পর্টেন্ট, জল বেশি করে খাও। যত জল খাবে তোমার অ্যাসিডটা তত বেশি নিউট্রালাইজ হবে। আর খুব বেশি ফ্রাইড ফুড খাওয়া যাবে না। এটা তোমরা জানি যে ফ্রাইড ফুড খেলে অ্যাসিডিটি, তুমি খাও, পেঁয়াজি খাও, তোমার হবেই। তুমি একটা সন্ধ্যেবেলা দুখানা আলুর চপ খেয়ে নাও, সিঙ্গারা খেয়ে নাও, কিছুক্ষণ পরই মনে হবে গলার কাছটা একটু ইয়ে লাগছে। আর একটু হালকা পেঁয়াজ রসুনের মানে কাঁচা পেঁয়াজ খাও, কিন্তু রান্নায় পেঁয়াজ রসুন যতটা পারবে অ্যাভয়েড করো, মানে একদম ডিপ তেলে ফ্রাইটা অ্যাভয়েড করো। আর মাছটা যতটা হালকা তেলে সটে করা যায়, মানে একটু মানে হালকা পাতলা ঝোল করো, মানে ধরো কালো জিরে আদা বাটা দিয়ে পাতলা একটা ঝোল, কিচ্ছু হবে না তোমার। তুমি সেম মাছতেই তুমি পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে তেল দিয়ে বার করে খাও, তুমি দেখবে সন্ধ্যাবেলা দিয়ে তোমার ঠেকুর উঠছে। তো এই জিনিসগুলো করলে কিন্তু অ্যাসিডিটিটাকে কমানো যায়। আর ঠান্ডা সবজি, এখন গরমকাল পড়ছে বা গরমকালের জন্য ইম্পর্টেন্ট। আর যারা ধরো এই অ্যাসিডিটিতে ভুগছে, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, যেগুলো স্ট্রং ফ্লেভার ভেজিটেবল, উগ্র গন্ধ, সেই ভেজিটেবলসগুলো একটু অ্যাভয়েড করে ঠান্ডা সবজি, লাউ, পেঁপে, ঝিঙে, এগুলো হচ্ছে তোমার গ্যাস্ট্রিকের জন্য হেল্পফুল ভেজিটেবলস। আচ্ছা, গ্যাস্ট্রিক ফ্রেন্ডলি বলতে পারো। আচ্ছা, এই ভেজিটেবলসগুলো খেতে হবে। তাহলে যাদেরই খাওয়ার পর থেকে সাধারণত অনেকেরই হয় যেটা সেকেন্ড হাফ থেকে মানুষ ব্লোট করতে আরম্ভ করে, গ্যাস ফর্মেশন, পেট ফুলে যাওয়া, আনকমফোর্টেবল লাগা, শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন রকম অসুবিধে, তো তারা সেইগুলোর ক্ষেত্রে এই ব্লোটিংটাকে কি করে অ্যাভয়েড করে? ব্লোটিং এর জন্য সকালবেলায় ধরো তোমার ঘুম থেকে উঠে রাত্রিবেলা 1 গ্লাস জলে 1 চামচ আজওয়াইন ভিজিয়ে রাখো, জোয়ান। সকালবেলা উঠে সেই জোয়ানটা স্ট্রেন আউট করে জলটা খেয়ে নাও, ঠিক আছে? আর বড় সাইজের যে কিশমিশ হয়, মুনাক্কা কিন্তু ব্লোটিং বা গ্যাস্ট্রিকের জন্য ভীষণ ভালো। মুনাক্কা 4-5টা তুমি জলে সোক করে রাখো, সকালবেলায় সেই ওভারনাইট মুনাক্কা সোক ওয়াটারটা খেয়ে নাও। মুনাক্কা যদি তোমার প্রবলেম না হয়, অ্যাসিডিটি না হয়, মুনাক্কাটাও খেয়ে নাও। এটা দিয়ে তুমি সকালটা স্টার্ট করো। এবার সকালের ব্রেকফাস্টটা মানে ঘুম থেকে উঠেই একদম তেল আলা, মানে একদম ফ্যাটি ব্রেকফাস্ট, মানে একদম খুব তেল চপচপ করছে ব্রেকফাস্ট। আলুর পরোটা খাওয়া যাবে না। তুমি নর্মাল ধরো অ্যাসিডিটি থাকলে বেশিরভাগই গ্লুটেন ইনটলারেন্স থাকে অনেকেরই, নর্মাল আটা রুটি, পাতলা লাউয়ের তরকারি দিয়ে খাও, পেঁপের তরকারি দিয়ে খাও, বা ধরো তোমার যদি ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে তুমি একটু স্মুদি করে খেয়ে নাও। বা এখন তরমুজ, গরমকালে তরমুজ স্মুদি তো প্রচন্ড মানে ভালো, তো এর মধ্যে তরমুজ ডাইস দাও, চিয়া সিড দাও, খেয়ে নাও। আর দুপুরবেলায় যে বললাম স্ট্রং ফ্লেভার ভেজিটেবলসগুলো একটু অ্যাভয়েড করো, একটু হালকা পাতলা ঝোল বা একটু পাতলা পাতলা করে সব স্টু টাইপের। স্টু মানে এরকম না যে পেশেন্টের খাবার খাবে, অল্প মশলা দিয়েও কিন্তু রান্না টেস্ট বানানো যায়, টাইম লাগে একটু রান্নাটা করতে। তেল কষিয়ে তুমি তেলে মশলা দাও, তার পরপর করে রান্না হয়ে যাবে। আর তুমি যখনই সেই রান্নাটাই অল্প মশলায় করবে, তোমাকে জল দিয়ে দিয়ে জিনিসটাকে কষাতে হবে। কিন্তু সেই রান্নাটা খেয়ে তোমার এই পেট ভার একদম ফুলে আছে, এই ব্যাপারটা কিন্তু হবে না। আর মানুষের অনেক আরেকটা ভুল করে, কিছু মেডিসিন হয় সকালবেলা খালি পেটে গ্যাসের জন্য মানুষ খায়, অনেকেই খায় কিছু আমি গ্রুপের মেডিসিন, প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল, তারপরে হচ্ছে অনেকে তার সাথে ডনপেরিডন অ্যাড করা খায়, মানে প্যান্ডি গ্রুপে। তো র্যাবিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল যেটাই খাও, অনেকেই আছে খাওয়ার মেডিসিন খাওয়ার সাথে সাথেই খাবার খেয়ে নেয়, এরকমও আছে। আবার এরকম আছে মেডিসিনটা খেলো, সে ঘুরে বেড়াচ্ছে, এবার মোবাইল দেখছে, আবার এটা করছে সেটা করছে, বা অফিসের জন্য রেডি হচ্ছে, সে খাচ্ছে 1.5-2 ঘন্টা পর, তাতে কিন্তু অ্যাসিডটা কিন্তু হয়েই যায়। ওইগুলো হচ্ছে পিপিআই গ্রুপের মেডিসিন। আমরা তখন পড়েছিলাম বায়োকেমিস্ট্রিতে, যেটা প্রোটন পাম্প, যেটা সেটাকে মানে ইনহিবিট করে অ্যাসিড সিক্রেশনটাকে। তো তুমি যদি ওই মেডিসিনটা যদি খেয়ে নাও, খেয়ে যদি তুমি না খেয়ে থাকো, খালি পেটে থাকো, তোমার অলরেডি ভেতরে স্টমাকে অ্যাসিড হয়ে গেছে, তো ওইটা খাওয়ার পর 8 ঘন্টার মধ্যে কিন্তু খাবার খেতে হবে। 8 ঘন্টার মধ্যে? এই ভুলটা অনেকেই করে। এবার মানুষের শরীরে সেই অর্গানটা নিয়ে কথা বলি যেটা নিজেকে নিজে ঠিক করে না, এবং বলা হয় যে একবার ক্ষতি হয়ে গেলে তাকে আর রিপেয়ার করা সম্ভব নয়, কিডনি। এই কিডনিকে কিভাবে সুস্থ রাখবো? আচ্ছা, কিডনি ডিজিজ যদি মানে তুমি দেখা যায় তোমার 40% হয় হচ্ছে তোমার যাদের হাইপার টেনশন আছে। যত কিডনি প্রবলেম বেশি দেখবে হাইপার টেনশন। ওই জন্য কিডনি যখন ডায়ালিসিস হয় বা খারাপ হয়, সবার আগে ওই প্রেশারটাকে স্টেবিলাইজ করে ডক্টর। ওই একটা কারণে হয় হাইপার টেনশন। আর একটা হচ্ছে যাদের খুব হাই সুগার থাকে, ঠিক আছে? তো সুগারটা যাদের প্রচন্ড আনকন্ট্রোল সুগার কন্ট্রোল করে না, সারাদিন মানে এত সুগার নিয়েও ঘুরে বেড়ায় কিন্তু খাওয়া দাওয়ার মেনটেন নেই, তাদের হয়। আর 20% তোমার 40-80 চলে গেল এখানে। আর 20% তোমার থাকে হচ্ছে তোমার ধরো জেনেটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, বা ধরো কিডনি সাইজ ছোট হয়ে যায়, বা ধরো কিডনিতে সিস্ট আছে, তো এইগুলো তোমার
মানে রেয়ার 20%, কিন্তু বেশি হচ্ছে তোমার হাইপার টেনশন আর আনকন্ট্রোল সুগার। তো এই একটা। আর কিডনির জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমার, আর অনেকেই ভাবে যে ক্রিয়েটিনিন, পটাশিয়াম তোমার 40 বছর হলে না মোটামুটি বছরে একবার করে চেক করাটা খুব ইম্পর্টেন্ট, যে মানে কীরকম লেভেলে আছে। আর প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট কিডনির প্রবলেমের ক্ষেত্রে, যে তোমার কতটা প্রোটিন তুমি খাচ্ছ, কতটা তোমার রিকোয়ারমেন্ট আছে। আর জলও দেখবে তোমার যখন কিডনির পেশেন্ট থাকে জল ডক্টররা মেপে দেয়, তার কারণ হচ্ছে তোমার কিডনি তো ঠিকঠাক ওয়ার্ক করছে না। তোমার যতটা তুমি শরীরে জল নিয়ে খাচ্ছ ততটা কিন্তু তোমার ইনপুট ততটা আউটপুট হবে না। বা আউটপুট যখনই হয় না কিডনি পেশেন্টের ইডিমা হয়, পা ফুলে যায়, বডি ফুলে যায়। কি তুমি জলটা খাচ্ছ কিন্তু জলটা কিন্তু বেরোচ্ছে না, জমতে থাকে, তখনই কিন্তু বডি ফুলে যায়। এবার যখনই তোমার জলটা ওই জন্য কমিয়ে দেয় যাতে তোমার বডির ওই ইডিমাটা না হয়, ঠিক আছে। তো আর বাকি হচ্ছে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার ভালো কিডনির জন্য, যেমন শসা প্রচন্ড উপকারী, ঠিক আছে। কিডনি পেশেন্টের জন্য বাঁধাকপি খুব উপকারী, ফাইটোকেমিক্যালস আছে। তারপরে হচ্ছে কিডনি পেশেন্টের জন্য তোমার লাউ, এই টাইপের খাবারগুলো ডায়েটে রাখতে হবে। আর হচ্ছে অনেকে বলে যে কিডনি পেশেন্টরা ডাবের জল খাবে কি খাবে না, এটা খুব বড় কনফিউশন। তো গরমকালে কিডনি পেশেন্ট ডায়ালিসিস চলছে, খুব গরমে কষ্ট হচ্ছে, তো ডিপেন্ড করে তোমার পটাশিয়াম কেমন আছে। যদি তোমার পটাশিয়াম ঠিক থাকে তুমি কিন্তু ডাব খেতে পারো, আর যদি পটাশিয়াম হাই থাকে তুমি ডাবের জল ইজ লাইক মানে তোমার জন্য পয়জন হিসেবে কাজ করবে। রাইট, ওই সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স করে, তো সোডিয়াম ব্যাটার, হ্যাঁ ব্যালেন্স করে। অনেকে আবার সোডিয়াম ফল করে, তখন আগে ডাব দেওয়া হয়। কিন্তু তোমার রিপোর্টটার উপর নির্ভর করছে তুমি কোনটা খেতে পারবে বা তোমার কোন লেভেলে তোমার কিডনি খারাপ হয়েছে, ঠিক আছে। নর্মাল যদি তোমার কিডনি ধরো নর্মাল, আমরা যখন জলের মেশিন কিনি সেই সময় জলের মেশিনটাকে সার্ভিসিং করাই, তো কিডনি আমাদের এত ওয়েস্ট মেটেরিয়াল বার করছে, তো সেটাকেও সার্ভিসিং লাগে। তো একটা টিপস বলে দিই সবার জন্য, তোমার হচ্ছে কাঁচা হলুদ কিন্তু এর আগেও বলেছি, কাঁচা হলুদ কিন্তু প্রচুর ভালো কিডনি ক্লিন করে। সকালবেলা যদি কেউ কাঁচা হলুদের জল ফুটিয়ে খায় সেটাও উপকারী। আর একটা ধনে পাতা তুমি মিক্সার ব্লোরের মধ্যে দিয়ে দাও, মানে ধরো 200 গ্রাম মতো, ব্লেন্ড করে নাও, জুসটা এক্সট্রাক্ট করে খেয়ে নাও, কিডনি ক্লিন করে, ঠিক আছে। আর হচ্ছে ক্যারেটস, হ্যাঁ গাজর তুমি পিউরি বানিয়ে, যদি পিউরি উইথ ফাইবার খেতে পারো খুব ভালো। যদি অনেক আছে উইথ ফাইবার বেশি খেলে ব্লটিং হয় বা সেটা রিফ্লাক্স হয়, তখন শুধু জুসটা বার করে খাও। এগুলো কিন্তু তোমার আগে থেকে প্রিকশন হয়ে গেল, যাতে আমি পরে গেলে আমার কিডনির সমস্যা আমাকে ভুগতে হবে না। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট তোমার হচ্ছে যাতে হাইপার টেনশনটা না আসে লাইফে, আর এলেও যেন সেটা কন্ট্রোলে থাকে। আচ্ছা, তুমি আমার দুটো জুস সম্পর্কে বলো। একটা হচ্ছে বিটরুট জুস, অ্যানাদার ইজ লাউয়ের রস খাচ্ছে এখন অনেকেই। হ্যাঁ, লাউয়ের রস তোমার হচ্ছে আমাদের প্রথমে বিটটা বলি। বিটে হচ্ছে প্রচন্ড জানো হয়তো, বিট তো লাল কালার, তোমার যাদের হিমোগ্লোবিন কম, অ্যানিমিক, তাদের কিন্তু বিট হিমোগ্লোবিনটা বাড়ায়, ঠিক আছে। আর যাদের রক্ত কম তারা বিটের জুস খেতে পারো। আর হচ্ছে তোমার স্কিনের জন্য বিট প্রচন্ড ভালো, ঠিক আছে। তো সকালবেলায় অনেকে শুধু বিট খায়, অনেকে এবিসি জুস করে খায়, এ ফর অ্যাপেল, বি ফর বিট, সি ফর ক্যারেট। 3টে ছোট চায়ের কাপের 1 বোল দিয়ে দাও, মানে 1 কাপ করে দিয়ে দাও, মিক্সার বলে দাও। যদি আরেকটু তুমি মনে করো যে একটু ভিটামিন সি এনহ্যান্স করবো, এখানে একটু আমলকি দিয়ে দাও, আমলকি দিয়ে দাও, দিয়ে ব্লেন্ড করো। আর অ্যাসিডিটির চান্স যদি থাকে বা যদি আমলকি স্যুট করে না, স্কিপ করে যাও। জাস্ট ব্লেন্ড করো, উইথ ফাইবার খেতে পারলে আবার বললাম খুব ভালো, নাহলে জাস্ট স্ট্রেন আউট করে ওয়াটারটা খেয়ে নাও, ঠিক আছে। আর লাউও প্রচন্ড লো ক্যালোরি, আর লাউ কিন্তু পেটের চর্বি গলাতে হেল্প করে। পেটের চর্বি গলাতে? হ্যাঁ, লাউয়ের জুস, বা যারা লাউয়ের জুস খেতে পারে না, আমি তো অনেক পেশেন্টকে আমার লাউয়ের স্যুপও দিই। লাউয়ের স্যুপ দিই। আবার ধরো অনেকে আবার এটাও বলে যে ম্যাম লাউয়ের স্যুপ তো খাচ্ছি, একটা মিলে দিয়েছেন, কিন্তু লাউয়ের স্যুপ খাওয়ার পর প্রচন্ড খিদে পেয়ে যাচ্ছে, কারণ খুব ইজি ডাইজেস্ট হয়ে যায়। তখন আমি তাকে বলি একটু বন্ধু 100 গ্রাম পনির অ্যাড করে নাও, উপর থেকে ক্রাস্ট করে, কারণ পনির হচ্ছে কেসিন, আস্তে আস্তে ডাইজেস্ট হয়। আর পেটটা তোমার স্যুপের মধ্যে যেই পড়লো, স্যুপটা একটু থিকও হলো, ইনস্ট্যান্ট তোমার পেটটাও ভরে গেল। তোমার লাউয়ের যে কাজ সেটাও করছে, এটা প্রোটিনটাও পেয়ে গেলে, আর তোমার যেহেতু কেসিন অনেকক্ষণ তুমি ফুল থাকছো, তোমার স্টমাক খিদেও পাচ্ছে না, ঠিক আছে। আবার কিন্তু তোমার যদি কিডনির পেশেন্ট তুমি হও, তাহলে কিন্তু সবসময় মিল্ক প্রোডাক্ট চলে না। ক্যালসিয়াম ফসফেট যেগুলো আছে মিল্ক, সেগুলো অনেক সময় অ্যাভয়েড থাকে। এটাও তোমার রিপোর্টের উপর, অনেক পেশেন্টের আবার চলে, বা অনেকের আবার যদি মানে সেরকম রিপোর্ট যদি দেখি না চলবে না, তখন তাকে অমিট করে দেওয়া হয় মিল্কটা, ঠিক আছে। ফ্যাটি লিভার থাকলে কফি খাওয়া ভালো? ফ্যাটি লিভারের জন্য ব্ল্যাক কফি খুব ভালো। ব্ল্যাক কফি হচ্ছে তোমার ফ্যাটি লিভারটাকে মানে তোমার লিভার কন্ডিশনটাকে ঠিক করতে হেল্প করে। তো তুমি সারাদিনে যদি 3 কাপ ব্ল্যাক কফি খাও, হেল্পফুল। মিল্ক কফি চলবে না, ব্ল্যাক কফি, দুধ চিনি ছাড়া জাস্ট ব্ল্যাক কফি খাও। বা যদি তোমার মনে হয় যে ওর একটু মিষ্টি ভাব দরকার, অল্প একটু জ্যাগরি ফেলে দাও,
স্টিভিয়াই যে মানে ওয়ার টেস্ট খেতে হবে এমন কোনো মানে নেই, স্টিভিয়াই খেতে হবে কে বললো? আমাদের বলো তো এত মানে সস্তা জিনিস আছে সেগুলো দিয়েই হয়ে যায়। এত এক্সোটিক জিনিসের দিকে আমি কোনো পেশেন্টকে বলি না যে ড্রাগন ফ্রুট খাও, কি বলে অ্যাভোকাডো খাও, স্ট্রবেরি খাও, যেগুলো সস্তা সিজনাল মানে কম টাকায় পাওয়া যায় সেগুলো সবসময় হেলদি বেশি। যেগুলো দূর থেকে আসছে সেগুলো অর্ধেক তোমার নিউট্রিটিভ ভ্যালু ওখানেই লস হয়ে যাচ্ছে, স্টোরে থেকে, এসিতে, রেফ্রিজারেটর থেকে। তো তুমি স্টিভিয়া খাও, তো জায়গাটি ফেলে দাও, একটু তোমার মিষ্টিটাও তো হয়ে গেল ব্ল্যাক কফি। আর যারা ব্ল্যাক কফিতে কমফর্টেবল শুধু ব্ল্যাক খাও। আচ্ছা, যারা ধরো খুব ইয়াং, মানে এই ধরো 21-22 বছর থেকে শুরু করে 30 অবধি যদি ধরে নিই, এরা নিজেদের সুন্দর রাখার জন্য কি করবে? 21-22 হ্যাঁ, এবার দেখো সুন্দর স্কিন সবাই চায়, সুন্দর হেয়ার সবাই চায়। সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যদি সুন্দর থাকতে চাও, প্রথম হচ্ছে 1 নম্বরে আমি রাখবো স্ট্রেসটাকে কমা। ঠিক আছে, তোমার যদি স্ট্রেস থাকে তোমার সেটা মুখে রিফ্লেক্ট করবে, কেউ আটকাতে পারবে না। 2 নম্বর হচ্ছে বডিকে হাইড্রেট রাখো, জল বেশি করে খাও, কিন্তু অতিরিক্তও না। মানে এমন তুমি জল, আমি বেশি করে বলেছি সেদিন একটা পেশেন্ট বললাম ম্যাম এসে, আমি ডান্স করি তো জল বেশি খেতে বলেছি, আমি 7 লিটার জল খাচ্ছি। না তো কিডনি তো তোমার কিডনির ক্যাপাসিটির বাইরে, কিডনি আর বাঁচবে না। তো এরকম এতটাও এক্সেসিভ যেন না হয়, তোমার যেটা 3.5 লিটার ম্যাক্সিমাম 4 লিটার ঠিক আছে। তো হাইড্রেট রাখো। আর হচ্ছে তোমার ডেইলি ডায়েটে ফ্রুট ভেজিটেবলস বেশি করে রাখো। আর ভেজিটেবলস মানে তোমাকে যে সেদ্ধ সবজি খেতে হবে এমন আমি অনেক রেসিপি পেশেন্টদের দিয়ে দিই, মানে নানা রকম চাটপাটা সবজিও খাওয়া যায় কিন্তু হেলদি ভাবে। তো সেটা ডিপেন্ড করছে যে কে কিভাবে বানাচ্ছে। সবজি খাও, ফ্রুটস খাও, কিছু সিডস, এগুলো সিডসগুলো তুমি ডায়েটে ইনক্লুড করো। আর কিছু হোম রেমেডি স্কিনের জন্য খুব এফেক্টিভ, যেমন কাঁচা হলুদ, আবার বলবো তো কাঁচা হলুদ খাওয়া। তারপরে হচ্ছে তোমার একটু স্ক্রাবিং করা। আমি স্ক্রাবারই কিনতে হবে কে বলেছে? তুমি একটু ভালো স্কিন চাও, টক দই ওটস দিয়ে স্ক্রাবিং করো, ইনস্ট্যান্ট তোমার ট্যান উঠে যাবে। টক দই ওটস, টক দই কফি, এর থেকে ভালো স্ক্রাবার আর কিছু নেই। তোমাকে যে মলিকে ইয়ে কিনতে হবে এমন কোনো ব্যাপার না। স্ক্রাবিং করো। একটা নর্মাল সিটিএম খুব জরুরি, ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং। তুমি স্কিনটাকে ক্লিন করো। টোনারটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের একটু বয়সের সাথে সাথে পোর্সগুলো ওপেন হয়। ঠিক আছে, পোর্সগুলোকে টাইট রাখা, পোর্সগুলো যাতে মিনিমাইজ হয়, তার জন্য টোনারটা খুব ইম্পর্টেন্ট। টোনার কিনতে পারছো না, আমি বলি গোলাপ জল, গোলাপের পাপড়ি রাত্রিবেলায় এনে ফোটাও, জল দিয়ে ফুটিয়ে সকালবেলায় ইয়ে করে পাম্প বোতলে ভরে নাও, সেটা দিয়েই তুমি টোনিং করো। ইয়াংস্টারদের ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিং করা উচিত? ইন্টারমিটেন্ট ফাস্টিং না, একটা 12 ঘন্টার ধরো তুমি, ডিপেন্ড করছে, এটাও বলবো ডিপেন্ড করছে। 16 ঘন্টার ফাস্টিং, 16 ঘন্টা, আমি 16 ঘন্টাটা ইন্টারমিটেন্ট ফাস্টিং হবে তোমার রাত্রিবেলায়, তোমার লাস্ট হচ্ছে তোমার 8টা, রাত্রে 8টায় ডিনার করো, তুমি সকালবেলা 6টায়, সরি তোমার সকাল 8টায় ব্রেকফাস্ট করো, সন্ধ্যে 6টায় তুমি ডিনার করো। আর যদি তোমার খুব যদি টাইম ডিলে থাকে তুমি আর একটু বাড়াতে পারো। তার মানে এই না যে 16 ঘন্টা করতে হবে। ইন্টারমিটেন্ট ফাস্টিং কি বলতো, তোমার চটজলদি ওয়েট লসের জন্য ভালো, ঠিক আছে, তোমার চটজলদি ওয়েট লস হলো, কিন্তু আবার অনেকের এরকম অনেক পেশেন্টও দেখেছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে ক্যান্সার ভালো হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ এরকম পেশেন্ট কিছু এক্সাম্পল হয়, এগুলো রেয়ার কেস। কিন্তু তোমার ডিপেন্ড করছে, এখানেও বলবো তোমার মেডিকেল হিস্ট্রি, মেডিকেল ব্যাকগ্রাউন্ড। তোমার যদি আলসার থাকে, তোমার যদি অ্যাসিডিটির সমস্যা থাকে, তুমি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করো তোমার ওইটা আরো বাড়বে। ঠিক আছে, তোমার যদি সুগারের মেডিসিন, তোমার ধরো ইনসুলিন চলছে, তোমার 3খানা করে তোমার মেডিসিন খাচ্ছ তুমি, ধরো মেটফর্মিন, তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে তোমার কিন্তু সুগার ফল হওয়ার চান্স আছে। ঠিক আছে, তোমার হয়তো শরীরে কোনো রোগ নেই, তুমি চাইছো খুব বেড়ে গেছো বা মোটা হয়ে গেছো, ওবেসিটি, বা এরকমও হয় যে অনেকে আছে যে কোনো একটা প্রজেক্ট, যে তোমাদের ব্যাকগ্রাউন্ডে অনেকেই আমার থেকে নেয়, একটা রিসেন্ট প্রজেক্টটা আমাকে খুব তাড়াতাড়ি রোগা হতে হবে, আমাকে প্লিজ ইন্টারমিটেন্ট করে দিলে ভালো হয়, তখন আমি বানিয়ে দিই। কিন্তু আমি নিজে থেকে খুব একটা পেশেন্টদের আগে থেকে যদি দেখি তার সেরকম তাড়াহুড়ো নেই, অ্যাপ্রোচ করি না। হ্যাঁ, তার আগে কিন্তু অবশ্যই মেডিকেল ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। আর একটা তুমি নিজে কখনো এক্সপার্ট মানে ওর মধ্যে ইয়ে না করে, যে প্রফেশনাল যে এক্সপার্ট সবকিছু চেক করে বানাবে, যদি উনি দেখে বলেন যে না তোমার চলবে না, নিশ্চয়ই তিনি কি ভালো বুঝিয়েছেন বলেই বলছে, তাই না? মেয়েদের মধ্যে খুব কমন সমস্যা হচ্ছে লো প্রেসারের সমস্যা, অনেকেরই সমস্যা থাকে, সেটাকে কিভাবে ঠিক? একটা ইনস্ট্যান্ট তোমার প্রেসার হাই হবে হচ্ছে তুমি ডাবল টোন, যদি তোমার ওয়েট বেশি থাকে তুমি ডাবল টোন মিল্ক নাও, আর ড্রাই ডেটস হয় না, কারণ যে তোমার শুকনো খেজুর, ছোয়ারা বলে, হ্যাঁ ওগুলো তুমি 4-5টা 250 ml দুধের মধ্যে ভালো করে ফোটাও, ফুটিয়ে তুমি দুধটাও খেয়ে নাও, খেজুরটাও খেয়ে নাও, তারপর প্রেসারটা মাপো।
ঠিক আছে। আর মেয়েদের আরো বেশি, মেয়েদের অ্যানিমিকটা বেশি, মানে মেয়েরা খুব বেশি অ্যানিমিক হয়, তো সেখানেও প্রেশারটা কিন্তু অনেকের লো হয়ে যায়। আর এই গরমকালে রাস্তায় বেরোচ্ছ, জলটাকে রিপ্লেস করো, মানে কোল্ড ড্রিঙ্কসটাকে রিপ্লেস করো কোকোনাট ওয়াটার দিয়ে, বা পুদিনা ওয়াটার অনেক জায়গায় অ্যাভেলেবেল থাকে, পুদিনা ওয়াটার দিয়ে। তো এইগুলো ভাবে কিন্তু প্রেশারটাকে ঠিক করা যায়। না, যাদের মানে প্রবলেমটাই রয়েছে যে বারবার লো প্রেশারই আসছে টেন্ডেন্সি, বারবার যদি লো প্রেশার থাকে তাহলে তাকে একটু হিমোগ্লোবিনটা চেক করতে হবে, ভিটামিন B12 চেক করতে হবে, ভিটামিন ডি চেক করতে হবে। কারণ ভিটামিন ডি থাকলেও শরীর খুব ফ্যাটিক উইক লাগে, তখন সে এনার্জি পায় না, তখন তার প্রেশার অনেক সময় লো দেখায়। আর হচ্ছে তার খাওয়া দাওয়ারটা কি আছে, মানে ধরো অনেকের খাওয়া দাওয়ার কারণেও কিন্তু প্রেশার লো হয়। সে হয়তো এতটাই কম খায়, তার যতটা রিকোয়ারমেন্ট তার থেকেও কম খাচ্ছে। আর যদি তার পিসিওডির কোনো সমস্যা না থাকে, সে যদি রেগুলার 200 ml করে দুধে ওই যে 200 থেকে 250 যে ওই খেজুরটা ফুটিয়ে খায়, প্রেশার কিন্তু তার লো হবে না। তো অনেকে আবার বলে যে গরম দুধ খেলে তো অনেকের আবার পেটের সমস্যা, ঠান্ডা দুধ খাবে, ঠান্ডা যার দুধ। সমস্যা হবে না সে গরম দুধ, আর যার গ্যাস্ট্রিকের সমস্যা আছে ঠান্ডা দুধ। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা তো দুধ খেতে পারবে না, তারা কি করবে? তারা ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে দুধ না খেলে দুধের অন্য, ধরো তুমি ওটা খেতে পারো সোয়া মিলে, যদি থাইরয়েড না থাকে সোয়া মিল, তবে কিন্তু এগুলো সবার জন্য সবটা কিন্তু না, থাইরয়েড আছে তুমি সোয়া মিল চলবে না। বা তুমি আমন্ড মিল্ক খেতে পারো, আমন্ড মিল্কে ওটা খেতে পারো, বা তুমি রেগুলার একটা করে ডিম খাও, তাতেও কিন্তু প্রেশারটা আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে। আর তোমার আছে ড্রাই ফ্রুটস। আচ্ছা, হাড়ের সমস্যা, ধরো একটা বয়সের পর থেকে হাড়ের সমস্যা খুবই বেড়ে যায়। হাড়ের সমস্যা মানে হাড় কি হেলদি বোনস রাখার, হ্যাঁ, বোন ডেনসিটি কমে যায়, বা 40 ইয়ার্স এর পরই বলবো, কেবল না ক্যালসিয়াম ডিপ্লিটেশন মোডে চলে যায়, মানে ক্যালসিয়ামে, মানে তার জন্য ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়াটা খুব দরকার। আর হচ্ছে একটু ধরো যে খাবারগুলোতে ক্যালসিয়াম সমৃদ্ধ, মানে ধরো দুধ, এবার ধরো তার দুধ চলে না, সে তো আর দুধ খেতে পারবে না, সে দুধের রিপ্লেসমেন্ট দই খেতে পারে, বা কিছু সিডসে ভালো ক্যালসিয়াম আছে খেতে পারে, বা ধরো ইয়ে খেতে পারে তোমার স্কেলিটন যুক্ত যে মাছগুলো হয়, ছোট মাছ, বা সার্ডিন মাছে খুব ভালো ক্যালসিয়াম। বা যারা আমার প্রচুর পেশেন্ট আছে যারা ইউএসএ ইউকে থেকে, তাদের বলি সালমান মাছ খেতে, সালমানে ভালো ক্যালসিয়াম আছে। তো যদি দুধ না চলে তার রিপ্লেসমেন্ট আমাকে ভাবতে হবে। ঠিক আছে। কাজু বাদাম ভালো ক্যালসিয়াম আছে। আচ্ছা, মানে রোস্টেড কাজু। এবার তুমি যদি তোমার হাইপার টেনশন থাকে তখন সল্টটা অ্যাভয়েড করে যাবে। আচ্ছা, ঠিক আছে, তখন তুমি নরমাল রোস্টেড করবে, আমাদের একটু সল্ট দেবে। কাজু বাদাম কতটা খাওয়া যায়? ভীষণ ভালো খেতে তো। 3 to 4 পিসেস। 3-4টে। তুমি সবাই হাসছে শুনে, 3-4টে তুমি যে মানে তুমি সারাদিনে যে ড্রাই ফ্রুট যেটা খাচ্ছ তার মধ্যে সব নিয়ে আমি 3-4টে কাজুই রেকমেন্ড করবো। আর যদি তুমি ওয়েট তোমার বেশি থাকে তখন সেটা দুটো হয়ে যাবে, দুটো বা একটা হয়ে যাবে। না খেলেই হয়, তুমি 3-4টে খেতেই পারো। 3-4টে। আর যাদের ধরো ক্যালসিয়াম খুবই কম কিন্তু তার অন্যান্য জিনিসগুলোও সে খেতে পাচ্ছে না, তখন তাকে সেই বুঝে একটু বাড়ানো হয়। তুমি সব খাচ্ছ, দুধও খাচ্ছ, দইও খাচ্ছ, ছানাও খাচ্ছ, এদিকে আমি কাজুও খাবো, অত দরকার নেই বডিতে। আমরা যত খাই না বডি অত দরকার নেই, আমরা বেশি বেশি করে নিই কিন্তু অতটা আমাদের লাগে না। ঠিক কথা, মানে আমাদের একটা বেশি খাওয়ার হ্যাবিট হয়ে গেছে। আচ্ছা, যখন কোনো একটা খাবার খাবো সাধারণভাবে পোর্শন মেপে খাবো, তো তুমি বললে মোটামুটি ভাবে মানে আমরা একটু বেশি খাওয়ার টেন্ডেন্সি থাকে, আর একটু ভাত নিয়ে নিলাম, সেটা কিভাবে বুঝবো যে আমার কোন জায়গায় থেমে যেতে হবে, যে আর খাস না, এই হয়ে গেছে, তোর হয়ে গেছে? প্রথম কথা আমাদের ব্রেন একটা সিগন্যাল দেয় যে ঠিক আছে, যে এবার পেট ভরে গেছে, কিন্তু অনেকে আবার সিগন্যালটা মানে ভুল সিগন্যালও ভেবে নেয় যে মনে আর একটু বেশি খেতে হবে। আর অনেকের থাকে হচ্ছে যে না, আমি আমার সারাদিনের সময় নেই, একবারই আমি একদম পেট ভর্তি করে খেয়ে নিই, এটাই আমি অনেকক্ষণ চালাবো, 8 ঘন্টা 9 ঘন্টা 12 ঘন্টা চালাবো। তুমি পেট ভর্তি করে এতটাই বেশি খেয়ে নিচ্ছ যে তোমার বডিতে ব্লাডে গ্লুকোজ একদম মানে সিক্রেশন মানে ব্রেকডাউন বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা সুগারের দিকে চলে যাবে। তো তোমাকে বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিস, ধরো আমি যে বললাম তোমাকে ভাতটা ওই যে 7 থেকে 8 চামচ মেপে দিয়েছি, ওর বাইরে আমি যাবো না। হ্যাঁ, সেটা হতে পারে একদিন একটা ভালো রেসিপি হয়েছে যে একদিন একটা ইলিশ মাছ হয়েছে, আজ একটু ভাতটা বেশি নেবো, সেটা এর আমি খেলাম, তার পরের মিলটা তোমাকে একটু কম নিতে হবে। মানে এই মিল যদি আমি একটু ক্যালোরি বেশি ইনটেক করি, যে আমি বেশি খেয়ে নিলাম, পরের মিলটা তোমাকে সেটা ব্যালেন্স করে নিতে হবে, সেটা একটু ডেফিসিট করে দেবো কোনো কিছুতে। সেখানে হয়তো রাতে 2টো রুটি খেতাম, সেখানে সেদিন আমি একটা খাবো, বা সেদিন আমি খেলামই না, শুধু একটু স্যুপ খেয়ে নিলাম। এইভাবে কিন্তু ব্যালেন্স করা যায়। মানে এরকম পেশেন্টও তো হয় যে ম্যাম আমি ঘুরতে যাচ্ছি, মানে এরকম ফোন প্রচুর পাই যে ম্যাম 12 দিনের জন্য ঘুরতে যাচ্ছি, আমি হোটেলে কি খাবো? তো হোটেলে কিভাবে চলবে সেটাও বলে দিতে হয়। হোটেলে কিভাবে খাবো, বা ধরো বাড়িতে বিয়ের প্রোগ্রাম আছে 4-5 দিন, কি খাবো, সে 4-5 দিন সব খাচ্ছে, সেটা আমাকে এই যে এক্সট্রা ক্যালোরিটা যে খেয়েছে সেটাকে আমাকে ডেফিসিট করাতে হয় তার পরের আপকামিং 3-4 দিন। আচ্ছা, যাদের বয়স 60 বছর পেরিয়ে গেছে তাদের কি ধরনের ডায়েট ফলো করা উচিত? আচ্ছা, 60 ইয়ার্স যাদের হয়ে গেছে তাদের মোটামুটি ধরো এজিং পুরোটাই এসে গেছে। এজিং যখন এসে যায় আমাদের মাসেল লস প্রচুর হয়। ঠিক আছে, এবার সকালবেলা ঘুম থেকে উঠে কিছু অ্যান্টি মানে ইনফ্লামেটরি ডায়েট
টাইপ হলে ভালো হয়, মানে সকালবেলা ধরো একটুখানি 1 গ্লাস জল, একটু আমলকি আর একটুখানি কাঁচা হলুদ একটু জাস্ট ম্যাশ করে ওভারনাইট ভিজিয়ে রাখলাম। তো সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে ওটা আমি খেয়ে নিলাম। কারণ ওই বয়সে কি ব্যথা একটু বেশি হয়, চারদিকে একটু ইনফ্লামেশন ফুলে আছে, তো সেইটা কিন্তু হেল্প করবে, তোমার ব্যথাটা কমাবে। হলুদে কারকিউমিন তোমার একটা মানে কি হয় ওই সময় ঠান্ডা লাগা, স্নিজিং, কফ, কাশি এগুলো বেশি হয়, তো একটু সেই দিয়ে তোমার একটু প্রিকশন দেবে। তারপর 1 কাপ সকালে হার্বাল টি খাওয়া যেতে পারে। এবার হার্বাল টি প্যাক আনতে হবে এমন কোনো ব্যাপার নেই, বাড়িতে সবার তুলসী গাছ থাকে অলমোস্ট। তুলসী তোমার হচ্ছে একটুখানি ওর মধ্যে ব্ল্যাক পেপার, একটু সিনামাম, একটু দারচিনি সব মানে দারচিনি তোমার লবঙ্গ, এলাচ দিয়ে হার্বাল টি বানিয়ে ফেললাম, দুটো বিস্কিট দিয়ে খেয়ে নিলাম। তারপরে ব্রেকফাস্ট একটু হাই প্রোটিন, তুমি চিড়ের পোলাও খেতে পারো, ওটসের যারা সুগার তারা ওটসের উপমা, ডালিয়ার উপমা, এই টাইপের ব্রেকফাস্টের পর একটুখানি কোনো রকম সিডস 1 চামচ 1 টেবিল স্পুন সিডস আমি খেয়ে নিলাম। আর একটা ভুল সবাই করে যে সিডসটা সবসময় শুড বি জার্মিনেটেড, মানে সিডসের মধ্যে একটা অ্যাসিড থাকে ফাইটিক অ্যাসিড, যেটা কিন্তু অ্যান্টি নিউট্রিয়েন্টস। ওই বয়সে যদি শোক না করে খাই ও কিন্তু অন্য নিউট্রিয়েন্টসকে বডিতে অ্যাবজর্পশনে বাধা দেবে। তো একটু সিডস খেয়ে নিলাম। এবার লাঞ্চ শুড বি মানে মোটামুটি টাইমটা 1টা থেকে 1:30টার মধ্যে, কারণ ওইসব রিটায়ারমেন্ট পিরিয়ড, তো বাড়িতেই আমি আছি, খুব যদি বিজি না হই তো বাড়িতে যদি নাও থাকি চেষ্টা করবো আমি 1:30টার মধ্যে আমি লাঞ্চ কমপ্লিট করবো। এবার যাই ভাতে কমফোর্টেবল 1.5 কাপ মতো মেপে ভাত খেলাম, একটু ডাল, একটু সবজি, যে বললাম সবজি কিন্তু হাফ প্লেট, ঠিক আছে। এবার সবজির মধ্যে বয়স হয়ে গেলে না সবজি ওই বললাম খুব বেশি ডিপ ফ্রাই তালাওয়া খাবার, মানে যতটা নর্মাল খাবার খাওয়া যায়, একটু ছোটো মাছ বা 1 পিস বা 2 টুকরো মাংসর একটা স্টু, চিকেন খেলে একটু পেঁপে ফেলে দেবো, কারণ এই সময় কনস্টিপেশনটাও বাড়ে না, অনেক বয়স্ক মানুষ ল্যাক্সেটিভ খায়, রেগুলার রাতে ল্যাক্সেটিভ খাচ্ছে, তো একটু যখনই আমি প্রোটিন খাবো চিকেন বা কোনোদিন হয়তো মাটনও খেলাম একটু পেঁপে ফেলে দেবো, ঠিক আছে। একটু দই রাখলাম, কারণ এই সময় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি প্রচুর কম থাকে, একটু দই আপনি দইটা খেয়ে নিলাম। আর সকালবেলায় এই যে মিড মর্নিংয়ের টাইমটাতে বা সকালবেলা আর্লি মর্নিংয়ে যদি পসিবল হয় হালকা করে বডিতে একটু হালকা অলিভ অয়েল বা একটু আমন্ড অয়েল বা নর্মাল কোকোনাট অয়েল লাগিয়ে একটু ছাদে দাঁড়াবো। আমাদের ভিটামিন ডির মেইন সোর্স সানরে, ওই জন্য ফরেনাররা সূর্যের একদম পড়ে থাকে ওরকমভাবে সানবাত নেয়, তো ভিটামিন ডি আমাদের স্কিনের আগেস্ট্রলের সিনথেসিস হয়, একটু ভিটামিন ডি যাবে শরীরে, ঠিক আছে। এবার হচ্ছে স্ন্যাক্স টাইমটাতে আমি হালকা করে একটু ছোলা ভাজা খেতে পারি, শুকনো ছোলা ভাজা যেটা হয়, বা 1 কাপ চা, তার সাথে 2টো বিস্কিট, সুগার না থাকলে আমি নর্মাল বিস্কিট খেতে পারি, বা সুগার থাকলে একটু, তবে হ্যাঁ ময়দার বিস্কুটটা না খাওয়াই ভালো, একটু ক্রিম কেকার টাইপের বিস্কিট, ক্রিম কেকারও ময়দা থাকে, নর্মাল ওটসের বিস্কিট হোক বা যে বিস্কুটে কমফোর্টেবল, কিন্তু ময়দা জাতীয় বিস্কিটটা না খেলেই ভালো। এবার ডিনারটা খুব ভাইটাল, ডিনারটা বয়স যদি 60 ইয়ার্স হয় 8টা থেকে 8:30টার মধ্যে আমি ডিনার করে নেবো, ঠিক আছে। ডিনারটা ধরো যে রুটিতে কমফোর্টেবল, রুটি একটু সবজি, ডিনারে খুব বেশি আমি মানে হাই প্রোটিন খেয়ে নেবো না, মানে হাই প্রোটিন খেলেও সেটা খুব পরিমাণটা যাতে অল্প হয়, মানে ধরো তোমার হচ্ছে 1 পিস চিকেন, মাছ খেলে 1 পিসই খাবো, যদি পনির খাই 5-6 টুকরো, যে কিউব যেরকম আমরা কাটি, একটু ডাল রাখলাম। আর রাত্রিরে শোয়ার আগে যদি কনস্টিপেশন থাকে একটু ইসবগুল খেতে পারি। আর যে কোনো একটা সময় সে তোমার যে টাইমটাতে কমফোর্টেবল, যদি ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে, যেহেতু এই সময় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা খুব হয়, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস দেখবে এই এজেই বেশি হয়, তো ওই সময় একটু ক্যালসিয়াম একটু ছানা, ডিনারের সাথে আমি একটু ছানা রাখতে পারি, বা বিকেলেও স্ন্যাক্সে আমি একটু ছানা খেতে পারি, ছানা বা যে দুধে কমফোর্টেবল দুধ খেতে পারে। গরমকাল আসছে বিকেলের দিকে চাইলে একটু ছাঁচও খেতে পারি টক দই দিয়ে। তো এই টাইপের একটা সিম্পল একদম বেসিক ঘরোয়া খাবার, কিন্তু তুমি হেলদি থাকবে, ঠিক আছে। আর যেরকম ডক্টর যদি কোনো মেডিসিন থাকে, তো যেরকম মেডিসিন থেকে মিলের যে গ্যাপিংটা, সেই গ্যাপিংটা মেনটেন করাটা খুব জরুরি। 60 বছর বয়সের পর প্রোটিনের কতটা প্রোটিনের চাহিদা থাকে? ধরো পার কেজি বডি ওয়েটে যেটা বললাম 1 গ্রাম, মানে পার কেজিতে 1 গ্রাম করে। এবার সেই সময় তোমার প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে ধরো 0.8 মতো হলেই পার কেজি বডি, একটু কমিয়ে দিলে ভালো। আর প্রোটিনটা খেলেও লিন প্রোটিন, যদি 1 গ্রামও খাওয়া অসুবিধা নেই, তুমি ডাইজেস্ট করতে পারো অসুবিধা নেই, কিন্তু লিন প্রোটিন খেলে ভালো। বা লিন প্রোটিন মানে হতে পারে যেটাতে তোমার স্যাচুরেটেড ফ্যাটটা থাকছে না, যেরকম বললাম তুমি মাটনটা অ্যাভয়েড করবে, কিন্তু চিকেন খেতে পারো, চিকেন তোমার জন্য সেফ। বা মাছের ওই তুমি বড় মাছ খেও না, 3-4 কেজির মাছ খেও না, তুমি নর্মাল রুই, কাতলা, পাশে, মোরলা, ট্যাংরা সব খাও, তুমি সেফ। আর একটু আমন্ড, বাদাম, কাজু, পেস্তা এগুলো ডায়েটে রাখা দরকার, মানে সেলিনিয়ামটা যাতে বডিতে যায়, ঠিক আছে। ডিমেও প্রচুর সেলিনিয়াম আছে, আর তোমার ব্রাজিলিয়ান নাটস, তো সেলিনিয়ামটাও এই সময় খুব দরকার। আর ঘুম, বয়স হলে ঘুম কমে যায়, তো যাদের বয়স হলে ঘুম কমে যায়, সুগার যদি নর্মাল থাকে রেগুলার একটা করে পাকা কলায় প্রচুর পটাশিয়াম থাকে। আর আর এই সময় অনেকে ট্রেস অ্যাংজাইটিও হয়, তো ট্রেস অ্যাংজাইটি কমাতেও কিন্তু পাকা কলা যদি খাও পটাশিয়ামটা তোমার যাবে, তুমি একটু রিলিফ পাবে, ঘুমাচ্ছ, তোমার কিন্তু অ্যাংজাইটিটা কমবে। আর নাহলে ক্যামেলিয়া ফুলের পিটালসগুলো টি ব্যাগে পাওয়া যায়, ক্যামেলিয়াও আমরা প্রচুর আইটি সেক্টরে দিই, যাদের প্রচুর অ্যাংজাইটি, ট্রেস, রাত্রিবেলা ডিনারে করার পর যদি 1 কাপ জলে একটা ব্যাগ দিয়ে আমি খাই, ট্রেসটা রিলিভ করে, একটা সাউন্ড স্লিপ হয়। তুমি কিন্তু এই ধরো অনেকে ইনসোমেনিয়া আছে বা
স্লিপ অ্যাপনিয়া আছে, সে হয়তো মেডিসিন খাচ্ছে, ঠিক আছে, সেই মেডিসিনটা কিন্তু আমি আস্তে আস্তে এটা দিয়ে ছাড়তে পারি। ও তাই? মেডিসিনের তো প্রচুর সাইড এফেক্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডক্টর বাধ্য হয়ে যায়, ডক্টরের কিছু করা থাকে না। ডক্টরকে যদি বারবার আমি গিয়ে বলি আমার ঘুম হচ্ছে না, তিনি কি করবেন? দেবেন। আর এই মেডিসিন যখনই আমি খাবো আমার ওয়েট একটু গেইন হবে, একটু বাল্কি হবো, একটু মানে শরীর একটু ফুলবে, সেই জায়গাটা আমি রিপ্লেস করতে পারি কিন্তু ক্যামেল টি দিয়ে বা রেগুলার একটা করে কলা খেয়ে। আচ্ছা আচ্ছা। মুখের ফ্যাট, আমাদের যাদের গোল মুখ, মুখ ফুলে যায়, এই মুখের ফ্যাটটাকে কিভাবে কমানো? মুখ ফোলার অনেকগুলো কারণ হয়। একটা হচ্ছে যে ট্রেসে একটা হয়, একটা অ্যালকোহল ইনটেক বেশি হলে মুখ ফুলে যায়, আর হচ্ছে যারা প্রচন্ড একটা জেনেটিক্যাল ব্যাকগ্রাউন্ড, বাড়ির সবাই বংশে সবারই একটু মুখটা বাল্কি বা একটু চাবি, আমারও কি বলে আমারও চাবি, আমি চেষ্টাও করি না আমার মুখটা একটু চাবি ভালো লাগে, বডি হোক কিন্তু মুখ না হোক। তো তারা ফেসিয়াল এক্সারসাইজ করতে পারে। ফেসিয়াল এক্সারসাইজ তুমি যখন ইচ্ছা করতে পারো, ধরো বসে আছো, কাজ করছো, টিভি দেখছো, কিন্তু এই জায়গাটা স্লিপ ডাউন হয়, খুব ওটা ভালো ওয়ার্ক করে ফেসিয়াল এক্সারসাইজ। কিন্তু তুমি কোনো তুমি তো আর প্লাস্টিক সার্জারি করতে পারবে না, যারা করে বাট ফেসিয়াল এক্সারসাইজ ভালো ওয়ার্ক করে। আর অ্যালকোহলটা কমাতে হলো, অ্যালকোহলেও কিন্তু তোমার একটু ফেসটা হেভি। যারা অ্যালকোহল খান তারা অ্যালকোহল অবশ্যই কমাবেন। ডায়েট ফলো করার আগে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? ওয়েট মেশিনকে গলায় মাদুলির মতো ঝুলিয়ে নিলে হবে না। অনেকে আছে একদম মাথার কাছে, আমার প্রচুর পেশেন্ট আছে, মানে এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা, পেশেন্টরা বলে ম্যাম ঘুম থেকে উঠেই আগে দাঁড়িয়ে পড়ি, আবার একবার ব্রেকফাস্টের পর মাপছি, একবার লাঞ্চের পর মাপছি, একবার প্যানিক হয়। এই যে তুমি কখনো দেখছো 700 গ্রাম বাড়ছে, এক্সাইটেড হয়ে গেলে, কখনো আবার দেখো 500 গ্রাম বেড়ে গেল, এক্সাইটেড হয়ে গেলে। এই প্যানিকটা কিন্তু তোমার ওয়েট লস জার্নিটাকে মানে একটা ইনহিবিট করতে থাকে। তোমার কখনো হরমোনাল অ্যান্টিলাসিকেশন বেড়ে যাবে, কখনো কমে যাবে, কখনো ট্রেসে চলে যাবে। সারাদিনই যখন বাড়ছে খুশি হচ্ছ, মানে তুমি দুঃখ পাচ্ছ, যখন কমছে একটু হ্যাপি হচ্ছে, মানে একটা তুমি মোশন মেনটেন করতে পারছো না। সেইটা সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে সরানো। আমি 15 দিন অন্তর ওয়েট মেশিনের উপর দাঁড়াবো। আর হচ্ছে আরেকটা জিনিস, বডিকে খুব ডিহাইড্রেট রাখতে হবে ডায়েট করলে। আর ডায়েট এইটা মাথা থেকে বার করতে হবে, ডায়েট করা মানেই রোগা হওয়া। ডায়েট করা মানে কিন্তু রোগা হওয়া না। ডায়েট করা মানে তুমি একটা হেলদি লাইফস্টাইল, যেখানে তুমি মেডিসিনের ডিপেন্ডেন্সিটা একটু কমাবে বা যাতে না লাগে, আর তোমার একটা সুস্থ সবল, তুমি অ্যাক্টিভ থাকো, একটা লাইফস্টাইল লিড করো। হোয়াট ইজ কার্নিভোর ডায়েট? কার্নিভোর হচ্ছে মাংসাশী, মানে জন্তুরা কি খায়, সারাক্ষণ তো মাংস খায়, বাঘ, সিংহ। তো এখন মানুষও একটা কার্নিভোর ডায়েট, মানে প্রত্যেক মানে 6-7 বছর অন্তর অন্তর নতুন করে ডায়েট আসে একটা করে, মানে একটা কি বলবো, একটা ট্রেন বলতে পারো। তো কার্নিভোর এখন একটা ট্রেন। শুধু আমি প্রোটিন খাবো, মানে শুধু চিকেনের উপর থাকবো, নয় আমি হচ্ছে শুধুমাত্র চিজ, কটেজ চিজ, তোমার হচ্ছে পনির, যারা ভেজিটেরিয়ান, বা ধরো একদম পুরো একদম মাছের উপর থাকবো, এই টাইপের একটা ডায়েট। আমারই পরিচিত 2-3 জন করছে, যেখানে কার্বোহাইড্রেটটা আমি পুরো বাদ দিয়ে দেবো, শুধু ফ্যাট আর প্রোটিন, হাই প্রোটিন, আর ফ্যাট হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটটা বেশি থাকে। তো এখানে কি হয়, এটাও সবার জন্য, কারোর জন্য খুব ভালো। বা ধরো যাদের এরকম ধরো প্রচন্ড থাকে না, অনেক দিনের পুরনো একটা সুগার, কিন্তু কিছুতেই সুগার কন্ট্রোল হচ্ছে না, মানে ধরো মেডিসিনে বলো, তোমার ইয়োগা করে বলো, খাওয়া কন্ট্রোল করে, তারা হয়তো একটা সার্টেন পিরিয়ডে কার্নিভোর ডায়েট করলে সুগারটা কন্ট্রোল হয়, কিন্তু সেটা একটা টাইম পিরিয়ড। আর অবশ্যই একটা এক্সপার্টের পরামর্শ নিয়ে। কিন্তু তোমার যদি পাইলসের সমস্যা থাকে, তুমি কার্নিভোর ডায়েট করো না, কি হবে? বাবা মারা যাবে। তো তোমার যদি তোমার হচ্ছে ধরো তোমার আছে, মানে একটা মানে সবসময় তোমার হাই থাকে, কোলেস্ট্রল হাই থাকে, তুমি একদম চর্বিযুক্ত মাছ খাচ্ছ, চর্বিযুক্ত চিকেন খাচ্ছ বা মাটন খাচ্ছ, তুমি কি অবস্থায় যাবে? তো তোমার প্রেসার যদি হাইপার টেনশনে, কারণ হচ্ছে এইটা হচ্ছে তোমার মেডিকেল ব্যাকগ্রাউন্ড দেখে তারপরেই তুমি কার্নিভোর ডায়েটটা। কিন্তু হ্যাঁ, এটাও প্রলং পিরিয়ডের ডায়েট না, এটা সাইড এফেক্ট আছে কোনো? প্রচুর সাইড এফেক্ট। এই যে বললাম, তোমার পাইলসের সমস্যা না থাকলেও আসতে পারে, তোমার কনস্টিপেশন ইস্যু প্রচুর বেড়ে যেতে পারে, তোমার এরকম হতে পারে যে গ্যাস্ট্রিকের সমস্যা, বা সারাদিন ব্লটেড হয়ে আছো, তারপরে হচ্ছে তোমার গাটের মানে তোমার গাট হেলথ খারাপ হতে পারে, সবথেকে বড় গাট হেলথ খারাপ হতে পারে। হ্যাঁ, তবে তুমি একটা সার্টেন পিরিয়ডে কারোর গাইডেন্সে যদি করো, কোনো একটা পারপাসে হয়তো করছো, ঠিক আছে। বা অনেক সময় সুগারটা কন্ট্রোল করার জন্য করা হয় টাইপ 2 ডায়াবেটিসে, কিন্তু সেটাও অবশ্যই পরামর্শ নিয়ে, আর সবার জন্য না। ওকে থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের এপিসোড এখানেই শেষ করছি, কারণ এপিসোডটা এখন একটা খুব ইন্টারেস্টিং জায়গায় গিয়ে পৌঁছেছে, যার পর টেনে নিয়ে গেলে গন্ডগোল হয়ে যেতে পারে। আপাতত আপনারা এইটুকুই শুনুন। আর যারা আমাদের এতক্ষণ পর্যন্ত এপিসোড দেখলেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ যত আপনারা সাবস্ক্রাইব করবেন, তত আমরা এইরকম ইন্টারেস্টিং গেস্টদের আমাদের প্রোগ্রামে নিয়ে আসতে পারবো। সবাই খুব ভালো থাকুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। টিল দেন, গুড নাইট।